জায়গাতে উইকনেস আছে। তো আমরা শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে আইএলটিএস কেন দরকার হয়, এটার অনেক কারণ আছে, বাট আমি সংক্ষেপে তিনটা কারণ একটু বলি। সেটা হলো যে আহ, খুব ইম্পর্টেন্ট যে রিজন আমার কাছে মনে হয় সেটা হলো আপনি ইংরেজি ভাষা আসলে কতটুকু জানেন সেটা যদি প্রপারলি জাস্টিফাই করতে চান তাহলে আইএলটিএস কুড বি দ্য বেস্ট অপশন। আমরা অনেক সময় ভাবি যে আমি তো আসলে ইংরেজি পারি, কিন্তু আমার উইকনেস আসলে কোন জায়গাতে। আমরা অনেক বছর ধরে ইংরেজি শিখছি, আমাদের এক্স্যাক্টলি কোন জায়গার সমস্যার কারণে আসলে আমরা ইংরেজি ভালো পাচ্ছি না। তো সেটাও যদি আমরা জাস্টিফাই করতে চাই তাহলে আইএলটিএস আমরা করতে পারি। আইএলটিএস আসলে এমন একটা ফরম্যাট যেটার মধ্য দিয়ে আপনার ইংরেজির উইকনেসটাকে প্রপারলি ডায়াগনোসিস করার সুযোগ আছে। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা তো আমরা জানি আমাদের হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে এটা দারুণভাবে হেল্প করে। এটা খুব কমন। হায়ার স্টাডিজ বলতে বোঝাই কোনো কোনো ক্ষেত্রে এটা একটা রিকোয়ারমেন্ট হিসেবে কাজ করে, কোনো কোনো ক্ষেত্রে এটা আমাদেরকে স্কলারশিপ পেতে হেল্প করে। তবে আমরা ঠিক যেভাবে চিন্তা করি যে আইএলটিএস এ ভালো স্কোর থাকলে খুব অনেক বেশি স্কলারশিপ পেয়ে যাব, এই ধরনের ধারণাটা থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে। এটা একটা রিকোয়ারমেন্ট, এটা আমাদেরকে হেল্প করতে পারে আমাদের একাডেমিক পড়ালেখাতে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আইএলটিএস এ ভালো একটা স্কোর থাকলে স্কলারশিপ পেতে হেল্প করে, এটা ঠিক আছে। তবে এটাই একমাত্র স্কলারশিপ পাওয়ার পদ্ধতি না। অনেকের একাডেমিক রেজাল্ট ঘাটতি থাকলে সেখানে আইএলটিএস এ অনেক সময় ভালো স্কোর থাকলে স্কলারশিপ হচ্ছে না। সো ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি দেমসেলস। সুতরাং ইউনিভার্সিটি গুলো আসলে তাদের যে পলিসি সেটার আলোকে তারা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। বাট হ্যাঁ, আইএলটিএস এ ভালো থাকলে আমাদের হায়ার এডুকেশনে আমরা অনেকগুলো বেনিফিটস পাবো ইনশাল্লাহ। নাম্বার থ্রি হচ্ছে আমাদের ক্যারিয়ার অনেক অপরচুনিটিস তৈরি হয় আসলে আইএলটিএস এর মধ্য দিয়ে। এই এখন আইএলটিএস এ যেটা হয়, টোটাল চারটা মডিউল আছে এখানে। একটা হলো লিসনিং, এরপরে আছে রিডিং, রাইটিং এন্ড ফাইনালি স্পিকিং। আইএলটিএস এ মূলত এই চারটা মডিউলের উপর পরীক্ষা নেওয়া হয়, এবং দুটো টাইপের। একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। তো সাধারণত যারা একাডেমিক পারপাসে যান বিদেশে তাদের জন্য একাডেমিক আইএলটিএস, আর যারা প্রফেশনালি বিদেশে যেতে চাচ্ছেন, হয়তো বাংলাদেশে চাকরি করেন, বাইরে দেশে ট্রান্সফার হতে চাচ্ছেন, তখন আসলে তারা দেখে যে আপনি ওয়ার্ক প্লেসেও ইংরেজিতে আসলে কতটুকু ব্যবহার করার ক্ষেত্রে কেইপাবল, সেটা জাস্টিফাই করার জন্য আমরা অনেক সময় জেনারেল ট্রেনিং যে আইএলটিএস আছে সেটা দিয়ে থাকি। দুটোর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, বাট দুটো অলমোস্ট সেম। কিছু জায়গাতে পার্থক্য আছে। দুটোতেই এই চারটা মডিউলের উপরই পরীক্ষা হবে এক্স্যাক্টলি। তো আমরা এই চারটা মডিউল নিয়ে একটু গ্র্যাজুয়ালি আলোচনা করব। ফার্স্ট হচ্ছে লিসনিং। লিসনিং জিনিসটা আসলে কি? লিসনিং মানে হচ্ছে আমাদেরকে আইএলটিএস এ অডিও শোনানো হবে, ওটা শুনে শুনে আমাদেরকে একটা কোয়েশ্চেন পেপার দেওয়া থাকবে, সেই কোয়েশ্চেন পেপারে আমরা অ্যান্সার গুলো চেক মার্ক করবো। করার পর আমাদেরকে আলাদা কিছু সময় দেওয়া হয়, সেই সময়ের মধ্যে আমরা অ্যান্সার গুলোকে ট্রান্সফার করবো। তো লিসনিং এ কি হয়, লিসনিং এ আমাদেরকে অডিওটা শোনার সুযোগ দেওয়া হয় 30 মিনিটস। আর যে অ্যান্সার গুলো করতে বলা হয়, আমরা যেটা কোশ্চেন পেপারে যে অ্যান্সার গুলো আমরা লিখি বা যেগুলো দাগিয়ে রাখি, সেই অ্যান্সার গুলোই আমরা ট্রান্সফার করার জন্য সময় পাই 10 মিনিটস। এটা হলো অ্যান্সার ট্রান্সফার করার জন্য আমরা এই সময়টা পাবো। That's it. এখন এই যে 10 মিনিটস হয় অ্যান্সার ট্রান্সফার করার ক্ষেত্রে, আমরা অ্যান্সারটা ট্রান্সফার করব কিভাবে? আমাদের এতদিন তো একটা অপরচুনিটি ছিল যে আমরা পেন্সিল দিয়ে লেখার সুযোগ পেতাম, কিন্তু এখন কিন্তু সেটা নাই। এখন পেন দিয়ে আমাদেরকে অ্যান্সার গুলো লিখতে হয়। অ্যান্সার লেখার ক্ষেত্রে আইএলটিএস পরীক্ষাতে অ্যান্সার গুলো কেস সেন্সিটিভ হয়। কেস সেন্সিটিভ মানে হচ্ছে যে কোনো একটা অ্যান্সার হয়তো লেটস সে স্মল লেটার দিয়ে স্টার্ট হওয়ার কথা, আপনি সেটা কোনোভাবে ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছেন, তাহলে আপনার অ্যান্সার ঠিক হওয়ার পরও সেটাতে আপনি 0 মার্কস পাবেন। আবার কোন একটা অ্যান্সার হয়তো ক্যাপিটাল লেটারে লেখার কথা, আপনি লিখেছেন স্মল লেটারে, ছোট হাতের, তাহলে আপনি সেটাও 0 পাবেন। তার মানে আপনার অ্যান্সার ঠিকই ছিল, বাট শুধুমাত্র বড় হাতের অক্ষরে না লিখে ছোট হাতের অক্ষরে লিখেছেন, এ কারণে ভুল হচ্ছে। আবার কোথাও ছোট হাতের অক্ষরে লেখা দরকার, আপনি সেখানে বড় হাতের অক্ষরে লিখেছেন, এর জন্য ভুল হয়েছে। তাহলে এইটা থেকে বাঁচার জন্য সবচেয়ে বেটার ওয়ে হলো আমরা আপার কেসে লিখবো। আপার কেস মানে হচ্ছে অ্যান্সার গুলো সবগুলো আমরা ক্যাপিটাল লেটার লিখবো, বড় হাতের অক্ষরে। তাহলে সেখানে আর কোনো ভুল ধরা হবে না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের সবার জন্য, যে আমরা যখন অ্যান্সার গুলো ট্রান্সফার করবো তখন আমরা চেষ্টা করব, চেষ্টা না, আমরা লিখবোই আসলে এভাবে আপার কেসে। তাহলে আমাদের এই যে কেস সেন্সিটিভ যে ইস্যু আছে, এটার কারণে অনেক সময় আমাদের মার্কস কাটা যায়। আমাদের ঠিক অ্যান্সার সেটাও অনেক সময় ভুল হয়ে যায়। এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার যে আমি লিসেনিং আমি করলাম, একটা অ্যান্সার লিখলাম, অ্যান্সার কি হবে সেটাও আমি বুঝলাম, কিন্তু শুধু লেখার ক্ষেত্রে আমার একটা ভুল হলো, ভুলের কারণে আমি মার্কসটা পেলাম না। মানে লিটারালি ভেরি প্যাথেটিক। এই জন্য আমরা এখানে যে স্ট্র্যাটেজি ফলো করবো সেটা হলো পুরোটাই আমরা আপার কেসে লেখার চেষ্টা করবো।
তাহলে সব মিলিয়ে লিসেনিং এ 40 মিনিটস টাইম তারা আমাদেরকে প্রোভাইড করবে। এখন একটু খেয়াল করবো আমরা, এই যে 30 মিনিটসটা থাকে, এই 30 মিনিটস আমাদেরকে কি শোনানো হয় আসলে। এটা 4টা সেকশন থাকে, 4 সেকশনস। এবং এই যে 4টা সেকশন থাকে, 4টা সেকশনে আসলে কি কি জিনিস আমরা শুনে থাকি। যেমন সেকশন 1-এ যেটা হয়, কনভারসেশন হয়। কনভারসেশনটা খুবই আমরা বলি হচ্ছে এভরিডে সিচুয়েশন নিয়ে। এভরিডে সিচুয়েশন মানে হচ্ছে আপনি কোনো একটা লেটস সে রেসিডেন্সিয়াল এরিয়াতে কোনো একটা সিট খুঁজছেন থাকার জন্য, সেই রকম একটা কনভারসেশন হবে সেখানে। একজন স্টুডেন্টের সাথে হয়তো একজন যিনি কল সেন্টারে কাজ করেন, তাদের দুজনের মধ্যে একটা কনভারসেশন। সো এই কনভারসেশন গুলো হয় আমাদের এভরিডে লাইফকে নিয়ে। এভরিডে লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনে যে বিষয়গুলো থাকে সেগুলোই মূলত সেকশন 1-এ আলোচনা করা হয়। তো সেকশন 1-এর যে অডিওটা আমরা ইংরেজিতে শুনবো সেটা কিছুটা স্লো। তারা কথাটা খুব ফাস্ট বলে না, মোটামুটি স্লো। এবং এখানে বেশ পজ ব্যবহার করা হয়, পজ থাকে কথার মধ্যে, যার ফলে সেকশন 1 বোঝাটা আমাদের জন্য সহজ হয়। সেকশন 2-তে তার মানে এখানে দুজন কথা বলবে, সেকশন 1-এ কথা বলবে দুইজন। এরপরে সেকশন 2। সেকশন 2 হচ্ছে, এটা একজন কথা বলবে, আমরা এটাকে বলে থাকি হচ্ছে মনোলগ। মনোলগে যেটা হয়, এটাও আমাদের এভরিডে লাইফ নিয়ে কোনো একটা কথাবার্তা হবে। এখানে একজন কথা বলবে এবং সেটা শুনে আমাদের ক্যান্সেল করতে হবে। তো এখানকার যে অডিওটা থাকবে বা যে ইংরেজিটা তারা ব্যবহার করবে সেটা স্লোই থাকবে, তবে সেকশন 1-এর চেয়ে একটু ফাস্ট হবে, রাইট? আমরা এটাকে কি বলতে পারি, লেস স্লো দেন, স্লোয়ার দেন দ্য সেকশন 1। একটু স্লো হবে সেকশন 1-এর চেয়ে। এখানে পজও একটু কম থাকবে, লেস পজ থাকবে। তার মানে সেকশন 1-এ যেভাবে তারা একটু পজ দিয়ে কথা বলে, সেটা সেকশন 2-তে কমে যাবে। এবং সেকশন 2টা হচ্ছে মনোলগ। তার মানে একজন কথা বলবে, সেই কথাটা শুনে আমাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হবে, প্রশ্ন থাকবে, সেটা আমাদেরকে অ্যান্সার করতে হবে। সেকশন 3। সেকশন 3 হচ্ছে, আম, এখানে 2 থেকে 4 জন মানুষ কথা বলে। 2, 3, 4, কুড বি ভ্যারিড, বাট আমরা দেখি মোস্টলি আমরা 4 জনের মধ্যে কথা দেখি। কখনো কখনো 2 জনের মধ্যেও থাকে, 3 জনের মধ্যেও কথা হয়, বাট মোস্টলি আমরা 3 থেকে 4 জনের মধ্যে কনভারসেশন দেখবো এখানে, রাইট? এটা হলো সেকশন 3। এবং এখানে ডেফিনেটলি আগের চেয়ে আরো একটু ফাস্ট হয় এটা, এবং এখানে পজও ডেফিনেটলি কম থাকে। সো লেস পজ আমরা বলবো। সেকশন 4, এটাও মনোলগ। মনোলগ মানে হচ্ছে যে এখানে একজনই কথাবার্তা বলবে, একজন কথাবার্তা বলবে, এবং এটা একটা মনোলগ। এবং এখানে সাধারণত একাডেমিক কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় মনোলগে। আচ্ছা, তো এটা কি হয়, এটা আরো ফাস্ট হয়, এটা আরো একটু বেশি ফাস্ট। এবং এখানেও পজ ডেফিনেটলি আগের তুলনায় আরো অনেক কম থাকবে। তো এই হচ্ছে 4টা সেকশন, প্রত্যেকটা সেকশনে আমাদের 10টা করে কোয়েশ্চেন প্রোভাইড করা হবে। সো দ্যাট ইজ 4টা সেকশনে 4×10=40টা কোয়েশ্চেন থাকবে। এই 40টা কোয়েশ্চেন যদি আমরা অ্যান্সার করতে পারি, দেন উই উইল গেট 9। তার মানে আইএলটিএস লিসনিং এর যে ব্যান্ড স্কোর সেটা হচ্ছে 9। আমাদেরকে 9-এর মধ্যে জাস্টিফাই করা হবে। সো 40টা যদি আপনি কারেক্ট করেন, 40টা কোয়েশ্চেনের মধ্যে 40 কোয়েশ্চেন্স, যদি 40টি আপনার কারেক্ট হয়, দেন ইউ উইল গেট 9। একইভাবে আমরা 39 হলে কত হবে খুব সহজে আমরা মেজার করতে পারবো। 38 হলে কত হবে, 36 হলে কত হবে, এটা আমরা গুগলে গেলে আমরা, এটার ছবিও আছে অ্যাভেলেবল, আমরা ওয়েবসাইটে গেলে পাবো যে কতগুলো কারেক্ট হলে কত মার্কস পাবো। আবার এটা আমরা চাইলে ঐকিক নিয়মে ক্যালকুলেশন করতে পারি। তো 40টা কোয়েশ্চেন থাকবে, 40টা কোয়েশ্চেন যদি আমাদের কারেক্ট হয়ে থাকে, দেন উই উইল গেট 9। এই হচ্ছে লিসেনিং এর ব্যাপারে বেসিক কিছু কথাবার্তা। এখন লিসেনিং এ ওরা যেই প্রোনাউন্সিয়েশন গুলো করে, এখন লিসেনিং বোঝার ক্ষেত্রে আমাদের কি কি অবস্টাকল আছে, প্রবলেমস গুলো কি কি আসলে। আমাদের দেশের স্টুডেন্টরা মনে করে যে লিসেনিং হচ্ছে সবচেয়ে কঠিন, যখন তারা শুরুতে আইএলটিএস স্টার্ট করে, মানে আইএলটিএস এর শুরুতে তাদের কাছে লিসেনিংটা ডিফিকাল্ট মনে হয়। কিন্তু আলটিমেটলি আমাদের দেশের, এটা একটা ব্রিটিশ কাউন্সিলের সার্ভে, যে 85% স্টুডেন্ট তাদের সবার লিসেনিং এ সবচেয়ে বেশি স্কোর আসে, মানে তারা লিসেনিংটাতে বেশি ভালো করে। তো লিসেনিং এ ভালো করার জন্য শুরুতে এটা কঠিন মনে হলেও, এটা টানা আমরা যখন রেগুলার চর্চা করতে থাকবো, তখন দেখবো যে আমাদের লিসেনিং এর স্কোর বাড়ছে, আমরা বুঝতে পারছি। এখন লিসেনিং এর ক্ষেত্রে আমাদের প্রবলেম গুলো কোন কোন জায়গাতে হয়। ইনিশিয়াল প্রবলেম আমরা বলি হচ্ছে অ্যাকসেন্টে, বা অ্যাকসেন্ট এবং ওদের যে প্রোনাউন্সিয়েশন যে স্টাইলটা আছে সেটাই তো অ্যাকসেন্ট।
এটা না জানার কারণে আমরা অনেক সময় ওদের ইংরেজি শুনে বুঝতে পারি এবং আমাদের কাছে মনে হয় যে ওরা খুব ফাস্ট কথা বলছে, খুব দ্রুত কথা চলে যাচ্ছে। আহ, এটা ইনিশিয়াল আমাদের প্রবলেম। আরেকটা প্রবলেম হয় আমাদের, সেটা হচ্ছে ভোকাবুলারি। অনেক সময় আমরা ইংরেজি শুনে বুঝতেও পারছি তারা কি বলছে, কিন্তু ওই সেন্টেন্সের অর্থ আমরা করতে পারছি না ভোকাবুলারির কারণে। এবং আরো একটা প্রবলেম আছে গ্রামার। গ্রামারের কারণে আমাদের প্রবলেমটা হয় যে আমরা হয়তো শব্দ বুঝতে পারছি, আমরা ইংরেজিতে সে কি বলেছে সেটাও বুঝেছি আমরা, সেখানে কোন কোন শব্দ ব্যবহার করেছে সেটাও বুঝেছি আমরা, বাট আমার তারপরে একটা মাস্টার্স করা দরকার। তারপরে যেটা হয় যে সেন্টেন্সের টোটাল মানেটা কি সেটা আমরা আর বুঝি না। রাইট? এটা কেন হয়? গ্রামারের কারণে। আমরা বলছি গ্রামার জিনিসটা আসলে আমাদের কাছে ঠিক যেভাবে আমরা একাডেমিক্যালি শিখে এসেছি বাংলাদেশে, ডেফিনেটলি ইংরেজি আসলে গ্রামার সেভাবে শেখার কথা না, বরং গ্রামারটা তো ইংরেজি প্রাণ। এবং সবচেয়ে মজার পার্ট হচ্ছে গ্রামার। প্যারা সো নেওয়ার আমরা কিছু যদি টাকা আছে। অ্যাপ্লাইড গ্রামারে ইউজ টু হতে পারি, অ্যাপ্লাইড গ্রামারে যদি আমরা ফোকাস করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের কাছে ইংরেজিটা বা সেন্টেন্সের আন্ডারস্ট্যান্ডিং আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এখন সে। গ্রাজুয়েশনটা। আচ্ছা, তো নাইম এই ভাই হচ্ছে আমি একটু ইনিশিয়াল যে বেসিক প্রবলেম গুলো আছে, সেটা হচ্ছে এটা। নাইম ভাই একটু একটু জি, জি, এই হাসান মাহমুদ, আপনার মাইকটা আমি বারবার মিউট করছি, আপনি অন করছেন, এটা খুব ডিস্টার্ব করছে, আপনি একটু খেয়াল করেন আপনার মাইকটা। জি। তো এই জায়গাগুলোতে আমাদের কিছু অবস্ট্রাকলস আসলে আছে, এখন আমরা সলভ করবো কিভাবে? সলভ করার ক্ষেত্রে সবচেয়ে বেটার সলিউশন হতে পারে যে কারো যদি সময় থাকে, তাহলে আমি বলি যে ইনিশিয়ালি ফোনেটিক্স কোর্স করে ফেলা উচিত। ফোনেটিক্স কোর্স ইজ অ্যাভেলেবল ইন অনলাইন, আমরা চাইলে সেটা শিখতে পারি। এটা শেখার জন্য ইট ডাজন্ট টেক টু মাচ টাইম, হ্যাঁ, ওর আউট অফ এক ফোরে মাস। মনে হয়। 1 মাস কেউ যদি প্র্যাকটিস করে তাহলে দেখা যাবে যে তার পক্ষে মানে ইংরেজি ফোনেটিক্স সংক্রান্ত যে ব্যাপার, ওরা যেভাবে উচ্চারণ করে এবং আমরা যেভাবে উচ্চারণ করি তার মধ্যে যে ডিফারেন্সটা আছে, সেটা সলভ করা সম্ভব খুব অল্প সময়ের মধ্যেই। সো 1 মাস আমরা কি পরিমাণ সময় ব্যয় করতে পারি আসলে? আই থিঙ্ক উই কুড স্পেন্ড 2 আওয়ার্স আ ডে। এবং এটা কিন্তু একটা বেশ বড় ধরনের ইস্যু। এটা স্পিকিং এর ক্ষেত্রেও এটা একটা রোল প্লে করে, একই সাথে লিসেনিং এর ক্ষেত্রেও এটার একটা বড় ধরনের রোল আছে। ফোনেটিক্স, এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ লিসনিং করতে হবে প্রতিদিন। অ্যাক্টিভ লিসনিং। ফোনেটিক্স কোর্স যাদের কাছে কঠিন মনে হয় তারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন, বাট এটা করলে অনেক বেশি বেনিফিটেড হওয়ার চান্স আছে। অ্যাক্টিভ লিসেনিং এর ক্ষেত্রে যেটা আমরা বলবো যে ইংরেজিতে বিভিন্ন ধরনের টপিকস আছে, বিভিন্ন বিষয় আছে, সেই জিনিসগুলো আমরা গিয়ে আমরা যদি প্রতিদিন একটা করে অডিও শুনি, কুড বি 30 মিনিটস, কুড বি 1 আওয়ার, 30 to 1 আওয়ার, 30 মিনিটস থেকে 1 ঘন্টা যদি আমরা প্রতিদিন অ্যাক্টিভ লিসেনিং করি, তাহলে দেখা যাবে যে আমাদের ইংরেজি বুঝে, ইংরেজি শুনে বোঝার ক্ষমতাটা অটোমেটিক্যালি বেড়ে গেছে। এবং এটা কি পরিমাণ বাড়তে পারে অ্যাক্টিভ লিসেনিং এর কারণে? একটা স্ট্যাটিস্টিক্স বলে যে কেউ যদি 30 ডেজ অ্যাক্টিভ লিসনিং করে, অ্যাক্টিভ লিসনিং এর রিসোর্স আছে অনেক জায়গা থেকে, আমরা সেটা করতে পারি। বিবিসি লার্নিং ইংলিশ আছে, ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে আমরা নিতে পারি। দেয়ার আর মেনি আদার সোর্সেস, আমি সেগুলো শেষে আপনাদেরকে দিয়ে দিব। তো 30 ডেজ যদি কেউ অ্যাক্টিভ লিসনিং করে, তাহলে তার লিসনিং, আপনি আজকে ইংরেজি শুনে যদি 1% বোঝেন বা 2% বোঝেন, 30 দিন পর আপনার ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি, তার মানে ওরা যে কথাগুলো বলছে আপনার কাছে শুরুতে মনে হতো ইংরেজি খুব ফাস্ট, ইংরেজি খুব দ্রুত কথা বলে যাচ্ছে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না, কিন্তু 30 ডেজ পরে আপনার আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি 85% থেকে 95% ডেভেলপ হবে। তার মানে হচ্ছে আপনি ইংরেজি অলমোস্ট পুরোটাই বুঝতে পারবেন তারা কি বলছে। এখন সেন্টেন্সের অর্থ বুঝবেন কিনা, এটা তো ডিপেন্ড করে আপনি ওই সেন্টেন্সে যে শব্দগুলো ব্যবহার করছে সেই শব্দের অর্থ জানেন কিনা, ওই 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 লিসনিং এর যে সেন্টেন্স গুলো ব্যবহার করেছে সেই সেন্টেন্সের গ্রামাটিক্যাল স্ট্রাকচার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে কিনা, অথবা আপনি ওই ধরনের সেন্টেন্সের সাথে আসলে পরিচিত কিনা, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা ইংরেজি অলমোস্ট 85% থেকে 95% আমাদের বোঝার ক্ষমতা তৈরি হবে উইদিন 30 ডেজ, যদি এটা আমরা কনসিস্টেন্টলি করি। শর্তটা হচ্ছে কনসিস্টেন্সির সাথে করতে হবে। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে ইনিশিয়ালি লিসেনিং এর ব্যাপারে আমাদের কিছু বেসিক কথাবার্তা। আহ, এটা আমরা যদি মোটামুটি 1 মাস থেকে 1.5 মাসের একটা প্র্যাকটিসের টার্গেট নেই, তাহলে আমার বিশ্বাস যে আমাদের লিসেনিং এ ভালো করার চান্স অনেক বেড়ে যাবে। কিন্তু এখন লিসেনিং এর দুটো টাইপ আছে, যে দুটো টাইপের স্টুডেন্টরা খুব বেশি প্রবলেম ফেস করে। একটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, তাই তো? এটা এটা অনেকের কাছেই খুব কঠিন মনে হয়। যে অনেকগুলো টাইপ আছে, আমি সেগুলো নিয়ে কথা বলছি না। মাল্টিপল চয়েস কোশ্চেন্স এর ক্ষেত্রে যেটা হয়, আহ এটাতে সমস্যা আসলে কেন হয় এটা একটু বোঝা দরকার। শুধু এইটা না, লিসেনিং এর অন্যান্য ক্ষেত্রেও কেন সমস্যাটা হয়, এর প্রধান কারণ হচ্ছে কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং।
আমাদেরকে যে কোয়েশ্চেন গুলো দেওয়া হয় সেই কোয়েশ্চেনের মানেই আমরা অনেক সময় বুঝি না, হোয়াট এক্স্যাক্টলি দে ওয়ান্ট ফ্রম আস। সো কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং, তার মানে আমাদের যে সেন্টেন্স গুলো হয় WH কোয়েশ্চেন্স যেগুলো, সেগুলোর অর্থ আমরা অনেক সময় জানি না। সো এই প্রবলেম সলভ করার জন্য সবচেয়ে বেটার হলো আমরা গ্রামার থেকে একটু দেখে নেব যে সেন্টেন্সের যে কোয়েশ্চেন্স গুলো হয় সেই কোয়েশ্চেন গুলো আসলে কি ধরনের অর্থ প্রোভাইড করে, কোন ধরনের অর্থ আসলে প্রোভাইড করে, এগুলোর অর্থটা এক্স্যাক্টলি কিভাবে হয়, কোয়েশ্চেন গুলো আসলে কিভাবে মেক করা হয়। তো ইংরেজিতে কোয়েশ্চেন্স আছে কত রকম আসলে? ইংরেজিতে কোয়েশ্চেন্স আছে 4 রকম। আমরা বলি একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স, আমাদের এটা বুঝতে হবে। আরেকটা আছে হলো ট্যাগ কোয়েশ্চেন্স, এটার ব্যাপারে আমরা অনেকেই জানি। আরেকটা আছে হলো ইনফরমেটিভ অথবা WH কোয়েশ্চেন্স। আরেকটা আছে হলো এমবেডেড কোয়েশ্চেন। আমরা এমবেডেড কোয়েশ্চেনটা লিসনিং এ অনেক বেশি দেখবো, এটা নিয়ে আজকে আলোচনা করার সুযোগ নেই, বাট এই 4 রকম কোয়েশ্চেন সম্পর্কে আমাদেরকে একটু ভালো করে পড়ালেখা করতে হবে। কারণ আপনি যদি কোয়েশ্চেন না বুঝেন তাহলে আসলে আপনি অ্যান্সারটা করবেন কি? মানে আপনি যদি কোয়েশ্চেনই না বুঝেন, সো what should be the answer? How can we find out the answer? And this is the main problem. There are lots of students in our country যারা লিসনিং বুঝতে পারছে, বাট পরে এসে তারা বলছে স্যার আমি আসলে কি চাচ্ছি সেটা বুঝতে পারছি না। সো দ্যাটস এ বিগ ডিল এন্ড দ্যাটস এ বিগ প্রবলেম। সুতরাং সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই 4টা কোয়েশ্চেন টাইপ সম্পর্কে একটু পড়ালেখা করবেন, এবং কোয়েশ্চেন দেখার সাথে সাথে আপনি যেন বুঝতে পারেন যে তারা আমার কাছে কি চাচ্ছে, এটা যেন আপনি বুঝতে পারেন দেখার সাথে সাথে। এটা যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার জন্য লিসনিং এ আপনার যদি আগে লেটস সে 20টা হতো, 25টা অ্যান্সার কারেক্ট হতো, দেখবেন যে এই কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আপনার এটার পরিমাণটা 30 থেকে 35-এ চলে যাবে উইদিন 7 to 10 ডেজ, উইদিন 7 to 10 ডেজ, ট্রাস্ট মি। তাহলে আপনাদের এই জায়গাটাতে ওয়ার্কআউট করতে হবে, এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যখন ইংরেজি শুনি, মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে যেটা হয়, ইটস নট লাইক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড না, এটা একটা সামারি আকারে আসে। তো আমাদের ইংরেজি শুনে সামারি করার একটা হ্যাবিট ডেভেলপ করতে হবে, এটাকে আমরা বলি হচ্ছে সামারি ডেভেলপমেন্ট। তার মানে কোনো একটা টপিক নিয়ে লেটস আমাকে কোনো একটা টপিকে এসে কথা বলো 10 সেকেন্ড, 20 সেকেন্ড কিংবা 30 সেকেন্ড, এখন ওই টপিকের উপর যেন আমি সাম আপ করতে পারি, সামারি করতে পারি, সেই ক্যাপাবিলিটিটা ডেভেলপ করে। এটা কিভাবে ডেভেলপ করতে পারেন আপনারা? আপনারা যখন অ্যাক্টিভ লিসনিং করবেন তখন করার পরে আপনি লেটস আপনি 3 মিনিটের একটা অডিও শুনছেন, শোনার পরে আপনি সাথে সাথে পেন অ্যান্ড পেপার নেবেন, সাথে পেন অ্যান্ড পেপার নিয়ে নোট নেবেন। নোট নেওয়ার পরে আপনি ওই পুরো 1.5 মিনিট বা 2 মিনিট যেটা শুনেছেন সেটার উপরে এবার আপনি একটা সামারি করবেন। এটা আপনি চাইলে লিখতে পারেন অথবা আপনি চাইলে বলতেও পারেন। এই যে সামারি করার যে ক্যাপাসিটি, এইটা করতে পারলে মাল্টিপল চয়েস কোশ্চেন সহ আরো বেশ কিছু টাইপ আছে যেগুলোতে আমরা অনেক বেশি বেনিফিটেড হবো। তো আমাদের দেশের স্টুডেন্টদের যেটা হয় যে তারা ইংরেজি লিসনিং করতে 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 একটা সময় তারা সবগুলো সেন্টেন্সই বোঝে, কিন্তু তারা সামারি করতে পারে না, তারা সেন্টেন্স গুলোকে কানেক্ট করতে পারে না একটার সাথে আরেকটা। সো এটা কিন্তু একটা এক্সট্রা প্র্যাকটিস, এটা আলাদা করে এই প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে, যে আমি একটা অডিও শুনে ওটাকে আমি সাম আপ করবো, সামারাইজ করবো। এই ক্যাপাসিটি ডেভেলপ করতে পারলে আমরা MCQ এর ক্ষেত্রে দারুণ ভাবে বেনিফিটেড হতে পারি, বা দারুণ ভাবে এটা আমাদের জন্য হেল্পফুল হতে পারে, রাইট? সো এই হলো দুটো স্ট্র্যাটেজি যেটা আপনারা চাইলে ফলো করতে পারেন। 3 নাম্বার আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো প্রেডিকশন। অনেক সময় যেটা হবে যে ইংরেজি আপনি যখন শুনছেন, শোনার ক্ষেত্রে অনেক শব্দের অর্থ আপনি বুঝেন না বা জানেন না লিটারালি। এখন আমরা অডিও যেহেতু আমাদের দ্রুত চলে যায়, আমাদের তো আসলে রিডিং এর মতো না যে আমি এখানে চাইলেই একটা সেন্টেন্স বারবার পড়তে পারছি, এরকম সুযোগ তো আসলে লিসনিং এর ক্ষেত্রে থাকে না। এই জন্য সামারি ডেভেলপমেন্টের সাথে সাথে আপনাদেরকে প্রেডিকশন করাও শিখতে হবে, যে আমি একটা সেন্টেন্সের মধ্যে হয়তো 10টা শব্দ ছিল, ওর মধ্যে আমি 7টা শব্দ বুঝতে পেরেছি, বাকি 3টা বুঝি নাই। তাহলে এখন এই বাকি 7টা শব্দকে ব্যবহার করে আমার বাকি 3টা শব্দ বের করার, 3টা শব্দের অর্থ কি হইতে পারে, এটা আমাদেরকে বের করে আনতে হবে, রাইট? যেমন ধরেন সো এটাকে বলা হয় ওয়ার্ড মিনিং প্রেডিকশন, আমরা শব্দের অর্থকে প্রেডিক্ট করব। এই জন্য অনেক সময় আমরা একটা ভুল স্ট্র্যাটেজি ফলো করি, সেটা হচ্ছে আগে আমরা বোঝার চেষ্টা করি যে এই শব্দের অর্থটা কি। এটা যেই দেখা গেল যে হয়তো লিসনিং করছি, লিসনিং করতে করতে একটা শব্দের অর্থ আমি বুঝি নাই, সাথে সাথে আমি যখন বলে আছি এই শব্দের অর্থ কি, তখন আপনি যখন ওটা নিয়ে ভাবতে যাচ্ছেন ততক্ষণে কিন্তু সে পরের সেন্টেন্সে চলে গেছে। এটা করা যাবে না। আপনি যদি কোনো শব্দের অর্থ না বোঝেন, ওয়েট ফর সাম টাইম, আপনি পুরো সেন্টেন্সটাকে শেষ হতে দেন। শেষ হতে হতেই দেখবেন যে আপনি যে শব্দের অর্থ বুঝেন নাই, তখন বাকি 6-7টা শব্দের অর্থকে সাম আপ করে দেখবেন আপনি ওই শব্দের অর্থটা আপনার মাথায় ক্লিয়ার হয়ে গেছে। তো এই জায়গাটাতে আমরা খুব ইনস্ট্যান্ট, আমাদের স্ট্র্যাটেজিটাই হচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীরা এভাবে আসলে পড়ে এসছে যেহেতু, যে শব্দের অর্থ জানলে আমরা তারপরে বাক্যের অর্থ করি। এটা একটা রং কনসেপ্ট।
বরং আপনাকে মনে রাখতে হবে বাক্য থেকেই শব্দের অর্থ বের হয়। তার মানে আমাদের পুরো একটা বাক্য আগে শুনতে হবে, তার মধ্যে গিয়ে যদি আমরা কোনো একটা শব্দের অর্থ না বুঝি, দেন উই নিড টু প্রেডিক্ট দ্যাট ওয়ান। কারণ একজন মানুষের পক্ষে লক্ষ লক্ষ শব্দের অর্থ মুখস্থ করা ইটস লিটারালি ইম্পসিবল। এটা খুবই মানে অপ্রত্যাশা, অযৌক্তিক একটা প্রত্যাশা। উই শুডন্ট ডু ইট। এবং কারো পক্ষেই আসলে সব শব্দের অর্থ জানা সম্ভব না। অনেক শব্দ আছে যেটা আমরা জানিও না, দেখিও নাই, শুনিও নাই কখনো, বাট আমরা ওটা পড়ার পরে বা শোনার পরে, 5-6টা বাক্য শোনার পরে আমরা বুঝে গেছি যে আসলে ওই শব্দের অর্থটা ওখানে কি হতে পারে। দ্যাট ইজ কল প্রেডিকশন। তো আপনারা এই জিনিসটা একটু করবেন প্রেডিকশনের জন্য, যে শব্দের অর্থটা কি সেটা যেন আমরা সেন্টেন্সের পুরো মিনিং থেকে আমরা শব্দের অর্থটা বের করবো। এই জন্য আমরা বলি অনেক সময় যে শব্দের অর্থ দিয়ে বাক্যের অর্থ তৈরি করা হয়, কিন্তু সিস্টেমটা হচ্ছে ভুল। আমরা করব হলো একটা পুরো বাক্য থেকে কোন একটা স্পেসিফিক শব্দের অর্থ আমরা বের করবো। ওই বাক্যের পুরো অর্থ কি, সেখান থেকে আমরা কোন একটা স্পেসিফিক ওয়ার্ডের মিনিং আমরা বের করার চেষ্টা করবো। দ্যাট শুড বি আওয়ার টার্গেট। ওকে। সো আপাতত এই হচ্ছে লিসেনিং সংক্রান্ত আপনাদের আহ, পরামর্শ, যেটা আপনারা চাইলে ফলো করতে পারেন। আহ, আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা প্রত্যেকটা মডিউল নিয়ে আলোচনা করব। এরপরে আমি আলোচনা করছি স্পিকিং। স্পিকিং এর ক্ষেত্রে আসলে কি হয়? স্পিকিং হচ্ছে একটা সেমি ফর্মাল টেস্ট, সেমি ফর্মাল কনভারসেশনও বলতে পারি আমরা। টেস্ট শব্দটা নাই বলি, অনেকে বলেন, তারপর সেমি ফর্মাল মানে হচ্ছে এখানে দুজন মানুষের কথা হবে, একজন এক্সামিনার থাকবে, একজন ক্যান্ডিডেট থাকবে, এবং এই কনভারসেশনটা খুব ফর্মাল হওয়া যাবে না। আমরা আমাদের ইউনিভার্সিটিতে যে বোর্ড ভাইবা গুলো দিই, সেখানে প্রচন্ড পরিমাণ ভয় থাকে আমাদের মধ্যে, আমরা অতিরিক্ত ফর্মাল হই, বা আমাদের দেশে যে জব ভাইবা যেগুলো হয়, সেখানে আমরা অনেক বেশি ফর্মাল হয়ে যাই। এইভাবে এত ফর্মালও হওয়া যাবে না, আবার খুব ফ্রেন্ডের সাথে আপনি যেমন ইনফর্মাল হন তেমনও হওয়া যাবে না। আপনাকে সেমি ফর্মাল হতে হবে, এর মাঝামাঝি। ইউ হ্যাভ টু বি ফ্রেন্ডলি বাট নট বি ফ্রেন্ড উইথ এক্সামিনার। আপনি ফ্রেন্ডলি হবেন, বাট ইউ শুড নট বি ফ্রেন্ড উইথ ইউর এক্সামিনার। দ্যাট ইউ নিড টু মেইনটেইন। আচ্ছা, এটা একটা সেমি ফর্মাল টেস্ট, সেটা আমরা বুঝলাম। এখন স্পিকিং এ কি হয়? স্পিকিং এর টোটাল 3টা পার্ট থাকে, 3 পার্টস। 3 পার্টসে আপনাদের এক্সামটা নেওয়া হবে, এবং এটা একটা ম্যানুয়াল টেস্ট। আজকাল তো কম্পিউটার বেসড এক্সাম আসার কারণে, স্পেশালি করোনার পর থেকে অনলাইনেও অনেক এক্সাম হচ্ছে, তারপর আমি মনে করি ম্যানুয়াল টেস্ট ইজ ফার বেটার দেন কম্পিউটার বেসড টেস্ট। কারণ আমরা আসলে একাডেমিক্যালি ছোটবেলা থেকে আসলে ম্যানুয়ালি পরীক্ষা দিয়ে ইউজ টু, তো সেক্ষেত্রে ইট কুড বি দ্য বেস্ট অপশন। বাট তারপরেও যাদের ইচ্ছা কম্পিউটার বেসড পরীক্ষা দেওয়ার, দে ক্যান টেক দ্যাট ওয়ান, বাট ম্যানুয়াল টেস্ট কুড বি দ্য বেটার ওয়ান। 3টা পার্ট থাকে। তো এই পার্ট গুলো কি কি একটু মনে রাখার চেষ্টা করি আমরা। পার্ট ওয়ান হচ্ছে, আমরা বলি এখানে আপনাকে কিছু বেসিক কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে। বেসিক কোয়েশ্চেনকে আমি যদি আরো একটু ন্যারো ডাউন করি, তাহলে হবে হলো পার্সোনাল কোয়েশ্চেন। এখানকার কোয়েশ্চেন গুলো খুবই পার্সোনাল। এটাকে আমরা যদি আরো ন্যারো ডাউন করি, তাহলে হবে হচ্ছে ওয়ার্ম আপ কোয়েশ্চেন। তার মানে আমরা অনেক সময় কারোর সাথে যখন কথা বলি, তখন আমরা শুরুতে খুব ক্যাজুয়াল কথাবার্তা বলি, একটু একটু লেস সিরিয়াস কথাবার্তা বলি, যেন তার সাথে একটু ওয়ার্ম আপ করা যায়, তার সাথে একটু কমফোর্টেবল হওয়া যায়। শুরুতে খুব সিরিয়াস কথাবার্তা বললে তো মানুষের সাথে উই ক্যানট বি কমফোর্টেবল উইথ। সো ইটস ইম্পর্টেন্ট টু বি ফ্রেন্ডলি এট দ্য ভেরি বিগিনিং। এই জন্য তারা খুবই বেসিক অ্যান্ড পার্সোনাল কোয়েশ্চেন্স করে। তো পার্ট 1-এর সবচেয়ে মজার দিক হচ্ছে যে আপনি আসলে এই সেকশনের সবগুলো কোশ্চেনের উত্তর আপনি জানেন, কিন্তু সেটা কিসে জানেন? বাংলাতে। বাট ইউ হ্যাভ টু ডেলিভার দোজ অ্যান্সার্স ইন ইংলিশ। আইএলটিএস স্পিকিং টেস্টে আপনাকে সেগুলো ইংরেজিতে বলতে হবে, বাট আপনি অ্যান্সার গুলোর উত্তর, মানে কোশ্চেন গুলোর উত্তর আপনি জানেন, যেটা সবচেয়ে অসাধারণ দিক। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমি একটা কোশ্চেনের উত্তর জানি না, সো অনেক প্রবলেম হতে পারে, কিন্তু আপনি কিন্তু এই সেকশনের সবগুলো কোশ্চেনের উত্তর পারেন, কারণ এই প্রত্যেকটা কোশ্চেন হবে আপনাকে নিয়ে। সো আপনি কি পছন্দ করেন, আপনি কি করেন, আপনার জীবনের টার্গেটটা কি, আপনার লক্ষ্য কি, এই সব ব্যাপারে আসলে আপনি ভালোই জানেন। আপনার ব্যাপারে আপনি সবচেয়ে বেটার জানেন। সো এটাকে ইংরেজিতে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। কতগুলো কোশ্চেন করতে পারে পার্ট 1-এ? 4টা থেকে 7টা কোশ্চেন হতে পারে। ইটস নট ফিক্সড। এটার কোনো মানে ল নাই বা কোনো রুল নাই যে 4 থেকে 7টা কোশ্চেনই তারা করবে। আমরা কখনো কখনো দেখি যে কাউকে 3টা কোশ্চেনও করেছে, কাউকে 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত কোশ্চেনও কাউকে কাউকে করেছে। সো ইট ভ্যারিস এন্ড ইট ডিপেন্ডস। সো বাট আমরা অন অ্যান এভারেজ বলছি আর কি কথাটা, যে আমরা দেখি সাধারণত 4 থেকে 7টা কোশ্চেন করা হয় পার্ট 1-এ। এই যে কোশ্চেন গুলো করা হয়, এখানকার কোশ্চেনের অ্যান্সার গুলো আসলে কত বেশি, মানে কত বড় হবে, কতটুকু লং হবে আসলে। একটা কোশ্চেনের যে অ্যান্সার হবে, সেখানে আমরা বলি হচ্ছে যে আমার সেন্টেন্স থাকতে পারে 2 থেকে 4টা সেন্টেন্স। ইট শুড নট বি ভেরি শর্ট, শুড নট বি ভেরি লং। এই জন্য বলা হয় পার্ট 1-এ আমরা কোশ্চেনের যে অ্যান্সার গুলো দিব, সেগুলো হবে কিছুটা ইলাবোরেট বাট রিলেভেন্ট হতে হবে। তার মানে সেন্টেন্সের অ্যান্সার গুলো খুব বেশি বড় হওয়া যাবে না, আবার খুব শর্ট হওয়া যাবে না। লাইক আপনাকে জিজ্ঞাসা করলো, এই হোয়াটস ইউর নেম, আপনি বলেন নাইম,
Where are you from? Dhaka. What do you do, student? These are not the answers of part one. তাহলে আমাদের পার্ট ওয়ান আসলে কিভাবে অ্যান্সার আমরা প্রোভাইড করবো? পার্ট ওয়ানে অ্যান্সার প্রোভাইড করার ক্ষেত্রে তাদের সাজেশন হচ্ছে যে একটু অ্যান্সারটা ইলাবোরেট করবেন, তবে সেটা যেন প্রাসঙ্গিক হয়, রিলেভেন্ট হয়, ইরেলেভেন্ট যেন না হয়, সেটা আমাদের খেয়াল করতে হবে। কেমন? যেমন আমি একটা কোশ্চেন অ্যান্সার একটু আপনাদেরকে দেখাই যে হোয়াটস ইউর নেম। লেটস সে এই কোশ্চেনটা আপনাকে করেছে, এখন আপনি উত্তর কি দেবেন? ওয়েল, মাই নেমস, আমি বলছি আমার কথা যে মাই নেমস নাইম হোসেন। এখন আমি এটুকু বলে থেমে যেতে পারতাম, বাট আই শুড ইলাবোরেট। এটা তাদের সাজেশন। My nicknames, Naim. My friends and family call me, sorry, Naim. So, you can call me Naim. That's it. তাহলে খেয়াল করেন আমি কিন্তু এখানে আমার নাম সংক্রান্ত তথ্যগুলোই দিয়েছি, এবং এখানে রিলেভেন্ট মানে হচ্ছে যে আমি আমার নাম বলতে গিয়ে আমার বাবার নাম বলা দরকার নেই, আমার ফ্রেন্ডের নাম বলা দরকার নেই, আমার মায়ের নাম বলা দরকার নেই। It's all about me. So what's your name? It means actually you have to provide the answer that is related about you, about your name. It's not about your friend. It's not about your family members. It's only about you. তাহলে আমরা কি বলেছি? Well, my name is Naim Hussain. My nickname is Naim. My friends and family call me Naim. So you can call me Naim. That's how I can provide the answer. এখন এখানে একইভাবে আমরা যদি পার্ট ওয়ানে আমরা যতগুলো কোয়েশ্চেন আসলে জিজ্ঞাসা করা হবে সবগুলোই মোটামুটি এভাবেই দেওয়ার চেষ্টা করবো, যে কিছুটা এলাবোরেট করব, সাথে রিলেভেন্ট রাখার চেষ্টা করব। এখন অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে আমরা স্পিকিং এর ক্ষেত্রে সবসময় কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করব কথা বলার সময়। লেখার সময় আমরা ফুল ফর্ম ব্যবহার করি, কিন্তু কথা বলার সময় কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করাটাকে সাজেশন দেওয়া হয়, যে আপনি কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করে কথা বলছেন কিনা। যেমন মাই নেম ইজ নাইম হোসেন না বলে ইটস বেটার টু সে মাই নেমস নাইম হোসেন, মাই নিক নেমস নাইম। সো এখানে আমরা কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করব। সো এটা একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, কন্ট্রাকশন। ওকে, তাহলে এই হচ্ছে পার্ট ওয়ান এর ব্যাপারে কথাবার্তা, এবং এখানে টোটাল কত মিনিট আসলে সময় লাগবে? মোর অর লেস 3 to 4 minutes, 3 থেকে 4 মিনিটের একটা 4 মিনিট সময় লাগবে পার্ট ওয়ানে। এবার আমরা চলে যাই সেকেন্ড পার্টে। পার্ট টু তে আসলে কি করা হয়? পার্ট টু তে তারা আপনাকে একটা টপিক প্রোভাইড করে। এই টপিকটা কেমন? লেটস সে describe about your favorite teacher. ধরেন আমি আপনাকে বললাম যে তুমি এই টপিকের উপরে এখন কথা বলো। এখন আপনি কিভাবে কথা বলবেন এই টপিকের উপরে? আপনার মানে you have to talk about your favorite teacher, but I don't know what I have to talk about. So তারা যেটা করে, এরকম একটা টপিক প্রোভাইড করার সাথে সাথে তারা কিছু কোয়েশ্চেন আপনাকে দিয়ে দেয়। যেমন হোয়াট ইজ হিজ নেম, তারপরে হোয়াট সাবজেক্ট ডিড হি টিচ ইউ, তারপরে হতে পারে হোয়াট ইজ হিজ স্পেশালিটি, এই ধরনের। উই ডোন্ট নো, মেবি देयर আর 6 or 7 4 to 5 questions could be asked here. তাহলে এটা থেকে আমরা আসলে কি বুঝতে পারছি? খেয়াল করে দেখেন যে আমরা এখান থেকে বুঝলাম যে এই এই কোয়েশ্চেন্স গুলো আমাকে যদি না দেয় তারা, তাহলে কি হবে? আমি আসলে বুঝতে পারছি না কি বলতে হবে আমাকে, বাট ওয়েন দে প্রোভাইড মি দ্য কোয়েশ্চেন্স, তখন আমি কিন্তু বুঝতে পারছি যে আমাকে এই টপিকের উপরে কোন কোন বিষয়গুলো বলতে হবে। তাহলে এই যে কোয়েশ্চেন গুলো তারা আমাদেরকে জিজ্ঞাসা করলো, এগুলোকে আসলে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্লু, অথবা আমরা বলতে পারি কিউ। ক্লু অথবা কিউ, তার মানে কিছু ক্লু দেওয়া হয়েছে বা কিছু কিউ দেওয়া হয়েছে আমাকে, যেটার কারণে আমি এখন ওই টপিকের উপরে কথা বলার ক্ষেত্রে আমি কিছুটা বেনিফিটেড হব, রাইট? এই জন্য এই পার্ট টু কে বলা হয় হচ্ছে কিউ পার্ট সেকশন। এখানে আমাদেরকে বলা হয় 1 মিনিট প্রস্তুতি নিতে হবে আমাদের, 1 minute ফর প্রিপারেশন এন্ড 2 minutes আমাদেরকে অ্যান্সারটা ডেলিভারি দিতে হবে। দ্যাটস ইট। তাহলে 1 মিনিট আপনি প্রস্তুতি নেবেন। প্রস্তুতি নেওয়ার সময় আপনাকে একটা সাদা পেজ দেওয়া হবে, কলম বা পেন্সিল দেওয়া হবে। আপনি 1 মিনিটের মধ্যে এই টপিকের উপরে নিজে নিজে প্রস্তুতি নিতে পারেন। যখন আপনি প্রস্তুতি নেবেন তখন সেখানে কি করতে পারেন? কিছু পয়েন্ট নিতে পারেন আপনি। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যখন 2 মিনিট 5 মিনিট কোথাও যখন বক্তব্য দিতে যাই, তখন সাধারণত আমরা সাথে কিছু নোট নিয়ে যাই, যে আমি এই পয়েন্টটা বলবো, তারপরে এই পয়েন্টটা বলবো, তারপরে এই পয়েন্টটা বলবো। কিছু পয়েন্ট নিয়ে গেলে সুবিধাটা হচ্ছে যে আমি আমার আলোচনাটাকে গুছিয়ে উপস্থাপন করতে পারবো। তো এক্ষেত্রে সেম, আপনি 1 মিনিট প্রস্তুতি যখন নেবেন, তখন আসলে আপনি এই টপিকের উপরে পর্যায়ক্রমে কি কি বলবেন সেক্ষেত্রে শুধু কিছু পয়েন্ট আপনি নোট ডাউন করবেন, পুরো সেন্টেন্স লিখবেন না। আপনি চাইলে কিছু পয়েন্ট নিতে পারেন। যদিও শুরুতে আমরা এইভাবে প্র্যাকটিস করবো, কিন্তু দেখা যাবে যে আসলে কিছুদিন প্র্যাকটিস করার পরে আসলে এভাবে পয়েন্ট না নিলেও চলে। তো কারণ ততদিন আপনি আসলে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, তখন পয়েন্ট নেওয়ার অটোমেটিক অভ্যাস আপনার মধ্যে তৈরি হয়ে যাবে আসলে। সো 1 মিনিট হয়ে গেলে তখন টিচার আপনাকে বলবে যে মানে টাইম ইজ ওভার, নাও উই হ্যাভ টু স্টার্ট।
1 মিনিট শেষ হলে যখন টিচার বলবে তোমার সময় শেষ, তোমাকে এবার কথা বলতে হবে, তখন আপনি কথা বলা শুরু করবেন। 2 মিনিট আপনি কথা বলবেন। এখন এখানে খেয়াল করতে হবে যে আমার অ্যান্সার যদি 2 মিনিটে শেষ না হয়, তাহলে আমি কি করবো? আমাকে কি 2 মিনিটের মধ্যেই অ্যান্সার শেষ করতে হবে? নো, 2 মিনিটের মধ্যেই আপনাকে অ্যান্সার শেষ করতে হবে, নট নেসেসারি। আপনার কথা বলতে বলতে যদি 2.5 মিনিট হয়, 3 মিনিট হয়, তারা আপনাকে এমনিতেই 2 মিনিট পরে থামিয়ে দেবে। তো 2 মিনিট পরে যদি আপনাকে থামিয়ে দেয়, কিন্তু আপনার অ্যান্সার দেখেই বোঝা যাবে যে আসলে আপনি ট্র্যাকে ছিলেন কিনা, আপনি কি আসলে অ্যান্সার গুলো পর্যায়ক্রমে দিচ্ছিলেন কিনা, সেটা দেখেই কিন্তু তারা জাস্টিফাই করে ফেলবে। এখানে বলা হয়নি যে 2 মিনিট আমাকে পুরো অ্যান্সার দিয়ে শেষ করে দিতে হবে, নো, ইটস নট নেসেসারি। এখন এখানে 2 মিনিট কম হলে কি হবে? 2 মিনিট কম হলে একটা পানিশমেন্ট আছে, ডেফিনেটলি মার্কস কমে যাবে, মার্কস কেটে দেবে। 2 মিনিটের আগে শেষ করা যাবে না, ইউ হ্যাভ টু প্রোভাইড দি অ্যান্সার ফর 2 মিনিটস। 2 মিনিট আপনি, এই জন্য আমরা বলি, আমরা যখন প্র্যাকটিস করবো আসলে আইএলস এর, তখন আমরা আসলে 3 মিনিটস কথা বলার চর্চা করবো, 3 to 4 মিনিটস। দেখবেন এটা আসলে ফাইনাল পরীক্ষা থেকে এটা, মানে এটা একটা এক একজনের কনসেপ্ট এক এক রকম। দেখবেন এমনিতেই এটা 2 মিনিট 2.5 মিনিটে গিয়ে শেষ হয়ে যায়। তো সাধারণত যিনি পরীক্ষক থাকেন উনি 2 মিনিট পরে আসলে আপনাকে বলে দেন যে আপনার সময় শেষ, আপনি এখন শেষ করতে পারেন। তখন উনি পার্ট 3-তে চলে যাবেন। তো এই হলো পার্ট 2। ওকে, এরপরে আমরা যে সেকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্ট 3। পার্ট 3-তে কি আলোচনা করা হয়? আমরা এটাকে বলি হচ্ছে ইনফরমেটিভ সেকশন অথবা অ্যাবস্ট্রাক্ট সেকশন। এখানে যেটা হয় সেটা হলো যে আপনাকে কিছু কোয়েশ্চেন করা হয়। এখন কি ধরনের কোয়েশ্চেন এখানে করা হয় সেটা হলো কোয়েশ্চেন। আপনাকে পার্ট 2-তে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে, এই পার্ট 2-তে যে টপিক ছিল সেই টপিকের সাথে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কানেক্টেড এরকম বিষয় আপনাকে পার্ট 2-তে জিজ্ঞাসা করা হবে। তার মানে আমাকে পার্ট 2-তে জিজ্ঞাসা করেছে ফেভারিট টিচার নিয়ে, তাহলে পার্ট 3-তে হয়তো আমাকে তারা জিজ্ঞাসা করবে যে হোয়াট আর দ্য প্রবলেমস অফ এডুকেশন সিস্টেম ইন ইউর কান্ট্রি, ওয়াই ডু দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ স্টাডি অ্যাব্রড, uh, uh, how can we train our teachers, uh, what is the most important thing that should be developed in your education system. তার মানে এরকম এডুকেশন সিস্টেম নিয়ে, এডুকেশন নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড টিচার। তার মানে পার্ট 2-তে আমাদেরকে যে বিষয়ে জিজ্ঞাসা করা হয়, পার্ট 3-তে ওইটার সাথেই ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কানেক্টেড বিষয়গুলো নিয়ে আমাকে তারা পার্ট 3-তে জিজ্ঞাসা করবে। তার মানে পার্ট 3-তে আমাকে এডুকেশন নিয়ে জিজ্ঞাসা করতে পারে, পার্ট 3-তে আমাকে টিচার নিয়ে জিজ্ঞাসা করতে পারে, পার্ট 3-তে আমাকে বইপত্র পড়ালেখা নিয়ে জিজ্ঞাসা করতে পারে, রাইট? পার্ট 3-তে আমাকে স্টুডেন্ট নিয়ে কথাবার্তা বলতে হতে পারে। সো দে কুড আস্ক different questions, but it has a connection with part 2, maybe directly or indirectly. পার্ট 3-তে কতগুলো কোয়েশ্চেন করা হয়? আমরা বলি অন অ্যান এভারেজ 6 to 7 কোয়েশ্চেন। আবারও বলছি, এটা ফিক্স না, ইট কুড ভ্যারি অ্যাকচুয়ালি। 6 to 7 কোয়েশ্চেন। আমরা কখনো কখনো কারো ক্ষেত্রে 8টা 9টা 10টা পর্যন্ত কোয়েশ্চেন আমরা করতে দেখেছি। সো বাট অন অ্যান এভারেজ আমরা 6 থেকে 7টা কোয়েশ্চেনই এখানে জিজ্ঞাসা করা হয়। এখানকার এক একটা অ্যান্সারের লেন্থ আসলে কত বড় হবে, আপনি কত বড় অ্যান্সার আসলে এখানে দেবেন। এখানকার অ্যান্সার হলো লেন্থ আমরা বলি হচ্ছে এটা হলো মিনি কিউ কার্ডের মতো। 4টা থেকে 10টা সেন্টেন্স পর্যন্ত আপনার অ্যান্সার দিতে হতে পারে। তো এখানে প্রত্যেকটা অ্যান্সার দিতে আসলে আমাদের, আমি বলছি না এক্স্যাক্টলি 10টা সেন্টেন্স লাগবে, ইট মে ভ্যারি। 4 থেকে 10টা সেন্টেন্সের মধ্যেই সাধারণত অ্যান্সার গুলো হয়ে থাকে। আহ, তো এখানে অ্যান্সার গুলো দিতে আসলে কত সময় লাগে? এক একটা অ্যান্সার দিতে হয়তো 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড লেগে যেতে পারে। 45 সেকেন্ড, মেবি কিছু কিছু ক্ষেত্রে 1 মিনিটও লাগতে পারে। সো আমাদের এই পার্ট 3-তে টোটাল সময় লেগে যাবে 6 থেকে 7 মিনিট। আর পার্ট 2-তে আমরা বলেছিলাম হলো টোটাল টাইম লাগবে হলো 3 থেকে 4 মিনিটস। এই হলো আমাদের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। তাহলে আমাদের টোটাল কত সময় লাগছে আসলে? 12 থেকে 15 মিনিট। সাধারণত 12 থেকে 15 মিনিটে এটা পরীক্ষাটা হয়ে থাকে। আচ্ছা, এখন এটার ব্যান্ড স্কোর কিন্তু 9। আমি সংক্ষেপে এটা একটু বলার চেষ্টা করছি। ব্যান্ড স্কোর হচ্ছে 9। আমরা তো বুঝলাম যে স্পিকিং এ 3টা পার্ট থাকে, 3টা পার্টে আমাকে পার্ট 1-এ কতগুলো কোয়েশ্চেন হবে, পার্ট 2-তে কতগুলো কোয়েশ্চেন হবে, পার্ট 3-তে কতগুলো কোয়েশ্চেন হবে, উই গট আইডিয়া। বাট প্রশ্ন হচ্ছে যে আমরা যে স্পিকিং টেস্টটা দেবো, আমরা যেটা দিব তাদের সামনে, সেখানে তারা 9 মার্কসের মধ্যে যে আমাকে ইভ্যালুয়েট করবে সেটা কিসের উপর ভিত্তি করে আমাকে তারা মার্কস দেবে? প্যারামিটার গুলো আসলে কি কি? সো দেয়ার আর 4 প্যারামিটার্স। স্পিকিং এর জন্য আপনাদেরকে তাদের কাছে 4টা প্যারামিটার আছে। কি কি প্যারামিটার? প্রথমটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। তার মানে আপনি যে কথাগুলো বলবেন সেখানে তারা আপনার প্রোনাউন্সিয়েশন দেখে জাস্টিফাই করবে। প্রোনাউন্সিয়েশনে কত মার্কস থাকবে? 25%। তার মানে, এবং প্রোনাউন্সিয়েশন গুলো আসলে কেমন হওয়া দরকার সেটা নিয়ে আমরা কথা বলছি। দ্বিতীয় যে প্যারামিটার থাকবে সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। এটাতে কত মার্কস থাকবে? 25%।
এরপরে থাকবে হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, এটাতে কত মার্কস থাকবে? এটাতে 25% মার্কস থাকবে। এরপরে থাকবে হচ্ছে ফ্লুয়েন্সি, এটাতে কত পার্সেন্ট মার্কস থাকবে? 25%। তো এই চারটা প্যারামিটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে স্পিকিং এ জাস্টিফাই করা হবে যে আপনি আসলে কত পেলেন। তো আমরা অনেকেই মনে করি যে ইংরেজিতে কোনো মতো কথা বলতে পারলেই বোধহয় খুব ভালো মার্কস পাওয়া যায়, এটা খুব ভুল ধারণা। আমরা অনেক স্টুডেন্টকে এরকম দেখি যে তারা বলে যে স্যার আমি অনেক কথা বলেছি, কিন্তু পরে দেখি যে সে স্কোর করেছে 4, 5, 5.5। বলে স্যার আমি তো প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার অনেকক্ষণ ধরে বলেছি, একটা অ্যান্সার তো আমি থেমে যেতে যাইনি, মানে সবকিছু আমি জানতাম এবং বলে দিয়ে এসেছি। তো এটা খেয়াল করতে হবে যে আমরা যখন অ্যান্সার গুলো প্রোভাইড করবো, দেন উই নিড টু ফলো দিস 4 প্যারামিটার্স। এগুলো মেনটেন করে যদি আমরা অ্যান্সার করতে পারি তাহলে আমরা ভালো মার্কস পাবো। শুধু কথা বললেই ভালো মার্কস পাওয়া যাবে, এই ধারণাটা ভুল। তাহলে প্রথম হচ্ছে প্রোনাউন্সিয়েশন। কেমন প্রোনাউন্সিয়েশন হওয়া দরকার? আমরা কিন্তু শুরুতেই বলেছি ফোনেটিক্স কোর্স আমাদের করে ফেলতে পারলে বেটার হয়। এটা করলে কিন্তু অনেক দিক থেকে আমরা বেনিফিটেড হবো। সো প্রোনাউন্সিয়েশন কেমন হয় আসলে? আমরা বলি হচ্ছে যে সমস্ত দেশে ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ওরা ঠিক যে স্ট্যান্ডার্ড অ্যাকসেন্টে কথা বলে, আমরা সেই স্ট্যান্ডার্ড অ্যাকসেন্টে কথা বললেই আমরা এখানে ফুল মার্কস পাবো। তো তারপরে আমরা বলি যে বাংলাদেশে আসলে আমরা কোন অ্যাকসেন্টে কথা বললে বেটার হয়। আমাদের দেশে আসলে আমরা দুটো অ্যাকসেন্টের সাথে পরিচিত, স্ট্যান্ডার্ড ব্রিটিশ এন্ড আমেরিকান অ্যাকসেন্ট। সো আমরা এই দুটো অ্যাকসেন্ট মিক্স করেও কথা বলতে পারি, একটা বলতে পারি, দুটোও বলতে পারি, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশি অ্যাকসেন্টে ইংরেজি বলা যাবে না। এটা আমরা অনেকেই ইগনোর করি, বাট এটার কারণে কিন্তু মার্কস কমে যায়, মার্কস কিন্তু কেটে যায়। আমরা দেখতে পাচ্ছি এটার ভ্যালু কিন্তু 25%, তার মানে 1/4। চারটা প্যারামিটারের প্রত্যেকটা প্যারামিটার কিন্তু ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল, কোনোটাকে আসলে ইগনোর করবার কোনো সুযোগ নেই, রাইট? সো প্রোনাউন্সিয়েশনে 25% মার্কস থাকবে। দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, মানে কি ভোকাবুলারি, সহজ বাংলা। আহ, এখন কি ধরনের ভোকাবুলারি আপনি ব্যবহার করবেন? স্পিকিং টেস্টে এটা জাস্টিফাই করা হয় না যে আপনি কতগুলো শব্দের অর্থ জানেন, এটা তারা জানতে চায় না। বরং তারা যেটা জানতে চায় সেটা হলো আপনি কথা বলার সময় যে শব্দগুলো ব্যবহার করছেন সেটাকে আসলে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করছেন কিনা, সরি, অ্যাপ্রোপ্রিয়েট ইউজেস হচ্ছে কিনা আপনার কথার মধ্যে। এবং একই শব্দ আপনি বারবার রিপিট করবেন না, এটা তাদের একটা প্রত্যাশা। একই শব্দ বারবার রিপিট করলে আসলে ডেফিনেটলি যে কারো কাছে, যে কোনো ভাষাতেই আমরা, সরি, যে কোনো জায়গাতেই যখন আমরা কথা বলি রিপিটেশন, যে একই কথা একই শব্দ বারবার ব্যবহার করলে এটা যে কারো কাছেই খুব বোরিং মনে হয়। ইটস ট্রু ফর শিওর। এই জন্য আমরা একই শব্দ বারবার ব্যবহার করবো না, আমরা সিনোনিমাস শব্দ ব্যবহার করবো। বাট খেয়াল করতে হবে যে সিনোনিম গুলো যে ব্যবহার করছি সেটা আসলে ওই বাক্যে কতটা অ্যাপ্রোপ্রিয়েট। যেমন আমি ভাত খাই, আবার আপনি বললেন যে আমি ভাত হজম করি, মানে দুটোই তো আসলে হইতেই পারে, খাওয়া এবং হজম করতে একই কথা। কিন্তু এখানে কি আসলে হজম করার সিনোনিম শব্দটা ব্যবহার করা যাবে কিনা? নো। সো আমাদের খেয়াল করতে হবে আমরা সিনোনিমস ব্যবহার করবো, তবে সেটা ওই সেন্টেন্সে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, স্ট্যান্ডার্ড কিনা, স্মার্ট কিনা, ওই সেন্টেন্সের মিনিং ওই সেন্টেন্সটাকে অর্থবহ করেছে কিনা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সেন্টেন্সের মধ্যে কানেক্টর ব্যবহার করবো। সো এটাও একটা পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট। কেন কানেক্টর ব্যবহার করবো? কারণ কানেক্টর গুলো ব্যবহার করলে আমরা কথা কতটুকু ধারাবাহিক ভাবে বলছি সেই জিনিসটা কিন্তু গেস করা যায়। সো ধারাবাহিক ভাবে কথা উপস্থাপন করবার ক্ষেত্রে আমরা কিছু বাংলাতে কথা বলার সময় যেমন বলি যে এটা প্রথমে এটা করব আমরা, তারপরে এটা করব, তারপরে এটা করবো, এই যে প্রথমে, তারপর, তারপর, দ্বিতীয়, তৃতীয়, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এগুলো বললে সুবিধাটা হয় কি, যিনি আমার অডিয়েন্স বা যিনি আমার শ্রোতা, তার কাছে তার পক্ষে আসলে আমার কথা বোঝাটা সহজ হয়, রাইট? তো লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যে আমরা ধরেন একটা ছেলে 500টা শব্দ জানে, 500 ওয়ার্ডস, এবং সে সব শব্দগুলোকে খুব চমৎকার ভাবে ব্যবহার করতে পারে, ইউজেসে সে খুব এক্সপার্ট। আর একটা ছেলে 5,000 ওয়ার্ড জানে, কিন্তু সে শুধু শব্দের অর্থ জানে, কিন্তু এটা ব্যবহার জানে না। তো আইএলটিএস এ কিন্তু আপনি কতগুলো শব্দের অর্থ জানেন এটা জাজ করার জন্য তারা আপনাকে পরীক্ষা নিতে আসে না, বরং তারা দেখতে আসে যে আপনি যে শব্দগুলো জানেন সেগুলো আপনি প্রপারলি ব্যবহার করতে পারেন কিনা, অথবা যে কথাগুলো বলছেন সেখানে আপনি অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা ব্যবহার করতে পারছেন কিনা, এটা তাদের কনসার্ন। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। এই জন্য 500 শব্দ আর 5,000 শব্দ, এই দুটোর মধ্যে এটা মনে করার কোনো কারণ নাই যে আমি 5,000 শব্দ জানলে খুব ভালো করবো আইএলটিএস এ। নো, ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্যাট। কারণ আপনি শুধু অর্থ জানেন, ব্যবহার জানেন না। 5,000 শব্দ শিখতে হবে না, আপনি 1,000 শব্দ ব্যবহার সহ শেখেন, সেটাকে আপনি অ্যাপ্লাই করেন আপনার কনভারসেশনে, আপনার কমিউনিকেশনে, সেটা আপনার জন্য বেশি এফেক্টিভ হবে আইএলটিএস। তো এক্ষেত্রে আপনারা একটা বই পড়তেই পারেন, সেই বইটার নাম হচ্ছে ইংলিশ ভোকাবুলারি ইন ইউজ। বইটা বেশ এফেক্টিভ একটা বই। এটার অনেকগুলো পার্ট আছে, ইডিয়মস ইন ইউজ আছে, ফ্রেজাল ভার্ব ইন ইউজ আছে।
তো এটার ভোকাবুলারি একটা বড় সিরিজ আছে, এটা আপনারা নীলক্ষেতে বা যে কোনো জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে এটা পাবেন। অনলাইনে গেলে এটা ফ্রি পাওয়া যায়, পিডিএফটা অ্যাভেলেবল আছে, আপনারা ডেফিনেটলি এটা নিজের মতো করে পড়তে পারেন। এতে আপনার যেটা সুবিধা হবে যে শব্দের ব্যবহার সম্পর্কে আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন এখান থেকে, এবং একটা শব্দকে কত ভাবে ব্যবহার করা যায় সে ব্যাপারে একটা ভালো আইডিয়া আপনার মধ্যে তৈরি হবে। থার্ড পার্ট হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। আচ্ছা সময়, গ্রামার হচ্ছে যে আপনি কত খুব ভালো গ্রামার জানেন সেটা কিন্তু তারা জাস্টিফাই করতে আসে নাই, যে আমি 500 গ্রামারের স্ট্রাকচার মুখস্থ আছে, এগুলো তাদের কনসার্ন না। তাদের কনসার্ন হচ্ছে আপনি সুন্দর সেন্টেন্স মেক করতে পারছেন কিনা, আপনার কি কি ধরনের সেন্টেন্স হতে হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। একই প্যাটার্নের সেন্টেন্স বারবার রিপিট করা যাবে না, এটা আপনার মার্কস কমিয়ে দেবে। এই জন্য চেষ্টা করবেন সেন্টেন্সের মধ্যে ভ্যারিয়েশন আনার জন্য, কখনো অ্যাক্টিভে কথা বলা, কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে কথা বলা, সিম্পল সেন্টেন্স বলা, কমপ্লেক্স সেন্টেন্স বলা, কম্পাউন্ড সেন্টেন্সের কথাবার্তা বলা, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। বেসিক গ্রামারে কোনো মিস্টেক করা যাবে না, এগুলোর কারণে কিন্তু মার্কস কাটা যায়। যদি আমরা বলি যে হ্যাঁ আমরা কথা বলার সময় আমাদের গ্রামার ভুল হলে অসুবিধা নেই, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন আইএলটিএস পরীক্ষা দেবেন তখন কিন্তু গ্রামারের মিস্টেক গুলোকে তারা অবশ্যই সিরিয়াসলি দেখবে। যেমন আপনি বললেন যে লেটস সে হি হ্যাজ প্লেড ফুটবল, আপনি এখন এটা বলা বাদ দিয়ে বলেন হি হ্যাভ প্লেড ফুটবল, হ্যাজ এর জায়গায় আপনি হ্যাভ বলেছেন, এটা কিন্তু আপনার ভুল। এটাকে তারা ভুল হিসেবেই দেখবে, তারা এটা বলবে না যে আপনার ভুল হয়ে গেছে, নো, দে উইল নট থিঙ্ক লাইক দ্যাট। তারা মনেই করবে আপনার আসলে জানেন না, আপনার আসলে মিস্টেক আছে, এখানে আপনার ভুল আছে, এটা আপনাকে সলভ করতে হবে। তো এক্ষেত্রে আমি বলি সবাইকে যে আমরা স্পিকিং এর ক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা গ্রামার অনেকেই জানি, এবং লেখার সময় আমরা লিখতেও পারি, কিন্তু কথা বলার সময় গিয়ে কিন্তু আমাদের গ্রামারের খুব বেসিক প্রবলেম গুলো হয়, এবং বেসিক টেন্সে প্রবলেম হয়, বি ভার্বের প্রবলেম হয়, হ্যাভ ভার্বের প্রবলেম হয়, অ্যাক্টিভ ভয়েসের প্রবলেম হয়, প্যাসিভে গিয়ে প্রবলেম হয়। তো এই প্রবলেম গুলো সলভ করার পদ্ধতি আসলে একটাই, সেটা হলো অনেক বেশি কথা বলা, ড্রিল করা। এটাকে বলা হয় হচ্ছে ড্রিল। যেমন ধরেন আপনি মনে করছেন যে আই লার্ন ইংলিশ অ্যাট কোন একটা সেন্টার, এক্স সেন্টার, কোন একটা সেন্টারে আপনি ইংরেজি শেখেন। এখন আপনি আই লার্ন ইংলিশ অ্যাট এক্স সেন্টার, উই লার্ন ইংলিশ, ইউ লার্ন ইংলিশ, হি লার্নস ইংলিশ, শি লার্নস ইংলিশ। এখন একই কথা আমাদের যেটা হয় যে আমরা একটা স্ট্রাকচার শেখার পর আমরা মনে করি যে এটা আমি পারি, এটা আমার বলতে হবে না। কিন্তু আপনি যদি এটা না বলেন, আপনি এটা আসলে জানার পরেও বলতে পারবেন না। যেমন ধরেন আপনার কাছে মনে হচ্ছে এটা তো খুব সহজ একটা ইংলিশ, হি লার্নস ইংলিশ অ্যাট ওয়াই, কোন একটা সেন্টারে সে ইংরেজি শেখে। কিন্তু আপনাকে যদি আমি বলি যে হোয়াট ডাজ হি ডু অ্যাট ওয়াই, সে ওয়াই এতে কি করে, তখন আপনি দেখবেন এই সেম কথাটা বলার সময় আপনার মুখ থেকে কথা আটকে যাচ্ছে। আপনি হয়তো তখন বলবেন হি লার্নিং ইংলিশ অ্যাট ওয়াই, অথবা হি লার্নিং অ্যাট ওয়াই ইংলিশ। তো আপনি কথা বলার সময় লিটারালি খেয়াল করে দেখেন আপনার সেন্টেন্সের অর্ডার ঠিক থাকে না, আপনি ভুল গ্রামার ব্যবহার করেন, এটা কিন্তু হচ্ছে। তো কেন হচ্ছে এই কাজগুলো? কারণ আমরা চর্চা করি না। জানা একটা জিনিস আর পারফর্ম করা কিন্তু আরেকটা জিনিস। পারফর্ম করাটা আর একটা আলাদা, পুরো একটা আলাদা জিনিস। আমরা সবাই কম বেশি গ্রামার জানি, কিন্তু কথা বলার সময় আমাদের দেখবেন ওই বেসিক জায়গাগুলোতেই ভুল হয়, একদম বেসিক জায়গা। যেটা সলভ করার জন্য পদ্ধতিটার নাম হচ্ছে ড্রিল পদ্ধতি। আপনাদেরকে ড্রিল করতে হবে প্রতিদিন অ্যাটলিস্ট 30 to 40 মিনিটস। এটা আমি দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের আসলে সময় নেই। বাট আপনার ড্রিল নামে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে প্রতিদিন 30 থেকে 40 মিনিট বলবেন, শুধু কথা বলবেন। দেখবেন আপনাদের যে জায়গাগুলোতে খুব বেসিক প্রবলেম গুলো হতো সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে গেছে। নাম্বার 4 হচ্ছে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সিতে 25% মার্কস থাকবে। ফ্লুয়েন্সি মানে এই না যে খুব ফাস্ট আমাকে কথা বলতে হবে, নো, এরকম না ব্যাপারটা। বরং কথা এমন ভাবে বলতে হবে যেন আপনার শ্রোতা আপনার কথা শুনে বুঝতে পারে হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। এখন আমি এত দ্রুত কথা বললাম যে পুরো কথা আপনার মাথার উপর দিয়ে চলে গেল, এটাকে তো ফ্লুয়েন্সি বলা না। তো আমাদের ছোটবেলা থেকে একটা ধারণা বোধহয় তৈরি হয়েছে যে খুব দ্রুত কথা বললে বোধহয় সেটা খুব, উনি খুব ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার, খুব দুর্দান্ত ইংলিশ স্পিকার। নো, ইটস রং। আমি যদি আপনার ইংরেজি শুনে বুঝতেই না পারি, তাহলে আপনি কিসের ইংরেজিতে কথা বলছেন? সো আমার ইংরেজি কথা বলার সময় ডেফিনেটলি আমার কখনো কখনো স্লো করতে হবে, কখনো একটু দ্রুত কথা বলতে হবে, কখনো হয়তো আমাকে একটু পজ দিতে হবে, কখনো হয়তো আমার টোন হাই করতে হবে, কখনো হয়তো আমার টোন লো করতে হবে। তার মানে আমার কথার সাথে আমার ইমোশনের অ্যাটাচমেন্ট আছে কিনা, দ্যাট টক্স অ্যাবাউট ফ্লুয়েন্সি। সো ফ্লুয়েন্সি ডাজন্ট মিন টু স্পিক ইন ইংলিশ ভেরি ফাস্ট। খুব ফাস্ট কথা বলাটাকে ফ্লুয়েন্সি বলে না। ফ্লুয়েন্সি মানে হচ্ছে যে সেন্টেন্সের যে অর্থ, সেই অর্থের সাথে, সেই ইমোশনের সাথে আপনার কথা মিল আছে কিনা, সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা। কোথাও দ্রুত হবে, কোথাও একটু আস্তে করা কথা বলতে হবে, কোথাও একটু টোন হাই করতে হবে, কোথাও টোন লো করতে হবে। এই জিনিসগুলো ভ্যারিয়েশন আনতে হবে, কোথাও একটু থেমে যেতে হবে, কোথাও থামা যাবে না। সো দিস আর অল অ্যাবাউট ফ্লুয়েন্সি। ওকে, তা আমাদের এই জায়গাটাতেও কিছু মিসকনসেপশন আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। সো এই 4টা প্যারামিটারে যদি আমরা ভালো করতে পারি, তাহলে আমরা স্পিকিং এ কিন্তু ভালো মার্কস পাবো।
তাহলে কি কি বলেছি আমরা? চারটে, একটা হলো প্রোনাউন্সিয়েশন, একটা হলো লেক্সিক্যাল রিসোর্স, একটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, আর একটা হলো ফ্লুয়েন্সি। আমি সংক্ষেপে একটা সাজেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে স্পিকিং এ ভালো করার জন্য আসলে কি করতে হবে। স্পিকিং এ ভালো করার জন্য সহজ পদ্ধতি হলো 24/7 এভরিওয়্যার আপনি ইংরেজিতে কথাবার্তা বলবেন। আপনি নিজের কাছে সিদ্ধান্ত নেবেন যে আমি কোনো বাংলায় কথা বলবো না। আমি যদি একটা বাংলা শব্দ ব্যবহার করি তাহলে আমি নিজেই নিজেকে 2 টাকা জরিমানা দিব, অথবা আমি যদি একটা বাংলা সেন্টেন্স বলি তাহলে 5 টাকা জরিমানা দিব। অথবা আপনি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন আপনার ফ্রেন্ডরা মিলে, যে না আমরা এখন থেকে এই নিয়মের মধ্যে চলবো। আপনি লিটারালি 6 থেকে 7 দিন ফুল টাইম আপনি ইংরেজিতে কথা বলা শুরু করেন, দেখেন আপনার 6 থেকে 7 দিন পর আপনার ইংরেজিতে কথা বলার ইনিশিয়ালি যে ভয়, যে শঙ্কা, যে জড়তা, সেটা কেটে গেছে। 6 থেকে 7 দিন পর যেটা হবে, আপনি কথা বলবেন, আপনার ডেফিনেটলি কিছু গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে, কিন্তু আপনার মধ্যে ভয়টা আর থাকবে না, আপনার মধ্যে আর শঙ্কাটা থাকবে না, আপনার মধ্যে ভুল হচ্ছে, কি বলবো না বলবো এই শঙ্কাগুলো আর কাজ করবে না। এটা 3-4 দিন পরে দেখবেন এই জিনিসগুলো অটোমেটিক হয়ে গেছে, আপনি তখন এমনিতেই কথা বলছেন, ভুল হচ্ছে তারপর আপনি কথা বলছেন, আবার আপনার যেখানে ভুল হচ্ছে সেটা আপনি শুধরে নিয়ে আবার বলছেন, আবার কোথাও ভুল হলে আবার শুধরে নিচ্ছেন, আবার বলছেন। তো এটা নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। So, আমরা অনেকেই মনে করি আইএলটিএস এ বোধহয় শুধু কয়েকটা মক টেস্ট দিলে বোধহয় স্পিকিং এ ভালো করা যায়, স্ট্রং। আমাদেরকে ফুল টাইম ইংলিশে কথা বলার একটা হ্যাবিট ডেভেলপ করতে হবে। আইএলটিএস এ যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় আপনি এটাতে দুর্দান্ত পারফরমেন্স দিতে পারেন, তবে শর্ত হলো ফুল টাইম ইংলিশে কথা বলা শুরু করতে হবে, এবং একই সাথে আমাদের প্রোনাউন্সিয়েশনটা ডেভেলপ করতে হবে। প্রোনাউন্সিয়েশনের কারণে বাংলাদেশিদের কিন্তু আইএলটিএস এ স্পিকিং এ ওভারঅল স্কোর কমে যায়, এর কারণ তারা আলটিমেটলি খুব ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে না। দেখবেন যে সবার স্কোর 5.5, 5, 6, 6.5, কিন্তু যাদের স্কোর 7 হচ্ছে, 7.5 হচ্ছে, 8 হচ্ছে, দেখবেন তাদের প্রত্যেকের প্রোনাউন্সিয়েশনটা এক্সেলেন্ট। সুতরাং এই জায়গাটা একটু ডেভেলপ করবেন, এটা করলে দেখবেন আপনার কনফিডেন্সও বেড়ে যাবে, আপনার নিজের কাছেই নিজে কথা বলতে ভালো লাগবে। ওকে, তো এই হলো ইনিশিয়াল পরামর্শ, এটা আপনারা মেনটেন করতে পারলে আই বিলিভ টানা 1 মাস থেকে 1.5 মাস যদি আপনারা ফুল টাইম ইংরেজিতে কথা বলার একটা ডিসিশন নিয়ে নেন এবং সেটা যদি মেনটেন করেন, আই বিলিভ যে আপনারা মানে আইএলটিএস পরীক্ষাতে গিয়ে আপনাদের কাছে ইট উইল বি জাস্ট ফান, নাথিং এলস। খুবই সহজ এবং খুব মজার মনে হবে, আপনার মধ্যে কোনো ভয়ই কাজ করবে না লিটারালি। আপনার কাছে মনে হবে যে আমি বাসায় যেভাবে ইংরেজিতে আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলছিলাম, আমি এখানে আরেকজনের সাথে এসে ইংরেজিতে কথা বলছি। এই যে আত্মবিশ্বাস, এই যে ভয়টা না থাকা, এটার কারণে কিন্তু আপনি স্কোর অটোমেটিক্যালি আপনি 6.5 পেয়ে যাবেন। তো আমাদের স্টুডেন্টরা যাও জানে সেটাও ডেলিভারি দিতে পারে না, এর পেছনে বড় কারণ হলো তারা নিয়মিত চর্চা করে না। এখন নিয়মিত চর্চা না করার কারণে কি হয়, তাদের মধ্যে ভয়টা আরো বেশি বাড়তে থাকে। এর ফলে পরীক্ষা যখন দিতে যায় তখন তাদের ভয়ের কারণে যেটাও জানতো সেটাও ডেলিভারি দিতে পারে না। সেটা ভয়টা দূর করার জন্য দিস কুড বি দ্য বেস্ট মেডিসিন দ্যাট ইউ ক্যান ফলো। ওকে, এরপরে আমি একটু কথা বলবো হচ্ছে রাইটিং নিয়ে। রাইটিং এ যেটা হয়, আমাদেরকে দুটো টাস্ক দেওয়া হয়, সালাম টাস্ক ওয়ান আলাইকুম একটা, নাইম ভাই। আর একটা হলো টাস্ক 2। নাইম ভাই, জি জি, একটু ভাই স্মরণ করে যে আপনাকে আমাদের সময়টা হয়ে যাচ্ছে আর কি, মানে 10টার বেশি মধ্যে হয়ে পোস্ট যাচ্ছে। করতে হবে তো, মানে জি 10টার জি, মধ্যে পোস্ট করতে ইনশাল্লাহ। হবে। আবার এর মধ্যে এরপর একটু কোশ্চেন আনসার সেশন আছে, ভাইয়ের একটা প্রশ্ন করবে আপনাকে, যে কোনো আচ্ছা, একটু আর কি। সরি। জি আমি ইনশাল্লাহ 20 মিনিটসের মধ্যে শেষ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। জি, তাহলে আমরা রাইটিং এর ক্ষেত্রে দুটো টাস্ক থাকে আমাদের, একটা হলো টাস্ক ওয়ান আর একটা হচ্ছে টাস্ক 2। টাস্ক ওয়ানে কি জিজ্ঞেস করা হয় আপনাদেরকে, কিছু গ্রাফ থাকে, লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, ম্যাপ, ডায়াগ্রাম, ফ্লো চার্ট, এই ধরনের বেশ কিছু তথ্য দেওয়া থাকে। টাস্ক ওয়ানের সবচেয়ে পজিটিভ সহজ দিক যেটা, সেটা হচ্ছে যে টাস্ক ওয়ানে আপনাকে ক্রিয়েটিভলি কিছু লিখতে হবে না, সব তথ্য গ্রাফের মধ্যে দেওয়া থাকবে। আপনার কাজ হচ্ছে গ্রাফের যে তথ্যগুলো আছে সেগুলোকে অর্গানাইজড ওয়েতে উপস্থাপন করার চেষ্টা করা। সো এটার জন্য ওরা আপনাদেরকে সাজেস্ট করে 20 মিনিট সময় ব্যয় করার। ইট ডাজন্ট মিন আপনাকে 20 মিনিটে শেষ করতেই হবে, বাট এটা হলো একটা সাজেস্টিভ টাইম। আমরা চেষ্টা করব, আমরা সাধারণত সাজেশন দিই স্টুডেন্টদেরকে যে টাস্ক ওয়ানটা আমরা 15 মিনিটের মধ্যে লেখা শেষ করবো। এটা আসলে চর্চা করতে করতে দেখা যায় 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে গিয়ে দেখা যায় একটা স্টুডেন্ট আসলে 15 মিনিট থেকে 16 মিনিটের মধ্যেই টাস্ক ওয়ানটা লিখে কমপ্লিট করতে পারে। এখান থেকে যে টাইমটা আমরা পাবো, সেভ করবো, সেটা আলটিমেটলি আমরা টাস্ক টু তে গিয়ে ব্যবহার করবো। টাস্ক টু তে কি হয়, এসে থাকে এখানে। আমরা 5 ধরনের এসে দেখে থাকি। একটা হলো অপিনিয়ন এসে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, ডাইরেক্ট কোয়েশ্চেন এসে থাকে, প্রবলেম সলিউশন এসে থাকে। সো এসে গুলোতে যেটা হয়, আহ, কোন একটা টপিক থাকে, লেটস সে হয়তো বললো যে হোয়াট আর দ্য প্রবলেমস অফ ইলিটারেসি ইন বাংলাদেশ এন্ড হাউ ক্যান উই সলভ ইট। তাহলে এটা একটা প্রবলেম সলিউশন আছে, তাহলে ইলিটারেসির প্রবলেম কি বাংলাদেশে, সেগুলো আপনাকে লিখতে হবে একটা প্যারাতে, আর একটা প্যারাতে হয়তো লিখতে হবে যে এটা আমরা কিভাবে সলভ করতে পারি, এই ধরনের আর কি। তো টাস্ক ওয়ানে আমাদেরকে ওরা বলে যে মিনিমাম 150 ওয়ার্ডস লেখার
এর নিচে লেখা যাবে না, অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস লিখতে হবে। আমরা সাজেশন দিই স্টুডেন্টদেরকে যে 180 ওয়ার্ডস কুড বি দ্য বেস্ট অপশন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এর মানে এই না যে আমাকে 180 ওয়ার্ডই লিখতে হবে এক্স্যাক্টলি, ইট কুড বি 160, 70, 80, এর মধ্যে ভ্যালু তথ্যগুলো থাকতে হবে। টাস্ক 2 হচ্ছে একটা এসে, এখানে ওরা আমাদেরকে বলে মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হবে, আমরা বলি স্ট্যান্ডার্ড হচ্ছে 280 ওয়ার্ডস। 250 নিচে যাওয়া যাবে না, বাট আমরা 260, 70, 80 তে আমরা লিখতে পারি। এই হলো টাস্ক 2। টাস্ক 2 তে আমাদেরকে টাইম ওরা সাজেস্ট করে হলো 40 মিনিটস, এর মধ্যে আমাদেরকে এটা লিখে শেষ করতে হবে। এই তো আমরা রাইটিং টাস্কের ক্ষেত্রে যে প্যারামিটার গুলো থাকে, যে প্যারামিটার উপর বেস করে আমাদেরকে পরীক্ষায় জাস্টিফাই করা হবে, সেখানে 4টা প্যারামিটার থাকবে। একটা হলো টাস্ক অ্যাচিভমেন্ট অথবা রেসপন্স, আর একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, আর একটা হলো কোহেরেন্স এন্ড কোহেশন। খুব ইম্পর্টেন্ট, আমি সংক্ষেপে বলে দিই যে এই 4টা প্যারামিটারই সমানভাবে গুরুত্বপূর্ণ। আসলে প্রত্যেকটা প্যারামিটারই মার্কস হচ্ছে 25%, তার মানে আপনাকে রাইটিং টাস্কে যে মার্কিংটা করা হবে এটাতে প্রত্যেকটা প্যারামিটারই সমান গুরুত্বপূর্ণ হয়। তো আমরা রাইটিং এর প্রস্তুতি নেবার আগে আমাদেরকে জানতে হবে যে এই প্যারামিটার গুলো আসলে কি, কারণ আমাদেরকে এই প্যারামিটার আলোকে মার্কিং করা হবে। সো প্রথম যেটা সেটা হলো টাস্ক অ্যাচিভমেন্ট বা রেসপন্স। সহজ কথা হলো আমাকে যে কোশ্চেনটা করবে এক্স্যাক্টলি আমি সেই প্রশ্নের উত্তরটাই দিব, সেটাই হলো টাস্ক অ্যাচিভমেন্ট। এবং এখানে আমরা কোনো ইম্পর্টেন্ট তথ্য বা ইনফরমেশন স্কিপ করবো না, একই সাথে কোনো এক্সট্রা ইনফরমেশন আমরা এখানে অ্যাড করারও চেষ্টা করবো না। দুটো জিনিস। সো নো এক্সট্রা ইনফরমেশন এখানে আমরা দিব না কোনো কিছু, আর একটা হলো কোনো প্রয়োজনীয় তথ্য আমরা এখান থেকে বাদ দিব না, আমাকে যা চেয়েছে সেটাই আমি যেন এখানে শেয়ার করতে পারি। ভোকাবুলারির ক্ষেত্রে সেম কথা, আমরা শব্দগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহারটা এনশিওর করবো আমাদের লেখার মধ্যে। আমরা সিনোনিমস ব্যবহার করতে পারি, অ্যান্টোনিমস ব্যবহার করতে পারি, বা খেয়াল করতে হবে যে ওই শব্দগুলো আসলে ওই সেন্টেন্সে কতটা অ্যাপ্রোপ্রিয়েট। দেখবেন একজন লেখক ভালো লেখক হয়ে ওঠেন কেন? উনি খুব আননোন শব্দ ব্যবহার করার কারণে কিন্তু ভালো লেখক হয়ে ওঠেন না, বরং উনি সেন্টেন্সের মধ্যে শব্দগুলোকে এতটা অসাধারণ ভাবে ব্যবহার করেন যে আমাদের কাছে মনে হয় যে ওই সেন্টেন্সটা পড়ার পরে যেটা খুব অনেক অসাধারণ একটা বাক্য লিখেছে, কিন্তু সবগুলো শব্দই কিন্তু আমরা জানি, কিন্তু জানার পরে আমরা আমাদেরকে লিখতে দিলে হয়তো আমরা অনেক সময় লিখতে পারছি না। তার মানে এই যে শব্দের যে এক্সাক্ট ব্যবহার, Guarda, এটা টেলিগ্রামে নক আমাদের দেন ensure করতে হবে। এরপরে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, কোনো গ্রামাটিক্যাল আমরা মিস্টেক করবো না এখানে, এটা এনশিওর করতে হবে আমাদের। আমরা আগেও বলেছি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, অ্যাক্টিভ, প্যাসিভ, এই সেন্টেন্স গুলোর কম্বিনেশন যেন আমাদের লেখার মধ্যে থাকে। একই প্যাটার্নের সেন্টেন্স বারবার রিপিট করা যাবে না, এবং গ্রামারে কোনো ভুল হওয়া যাবে না। এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো পাংচুয়েশন, কমা, ফুল স্টপ, এই জিনিসগুলো ঠিকঠাক ভাবে দিতে হবে। লেখার ক্লিনলিনেসটা যেন থাকে। অনেক সময় দেখা যায় লেখা লিখছি আমরা, কিন্তু লেখা পড়ে বোঝা যায় না, যিনি লিখছেন তিনি ছাড়া আসলে কেউ বুঝেন না, তো ওনারা তো আসলে জোর করে বুঝে নেবেন না। এই জন্য লেখাটা পরিষ্কার হওয়া দরকার, সুন্দর হওয়া দরকার নেই, কিন্তু পরিষ্কার যেন বোঝা যায় আপনি কি লিখেছেন, এই জিনিসটা এনশিওর করতে হবে। কোহেরেন্স এন্ড কোহেশন হচ্ছে যে আপনার লেখাটা কতটা অর্গানাইজড, কতটা অর্ডার্ড। তার মানে আপনি প্রথম বাক্য লেখার পরে যখন দ্বিতীয় বাক্যটা লিখছেন তখন ওটার সাথে যেন ওটার একটা কানেক্টিভিটি থাকে, এরকম যেন মনে না হয় যে প্রথম বাক্যটা দিল্লিতে আর দ্বিতীয় বাক্য পাকিস্তানে চলে গেছে, এরকম যেন না হয়। ইট হ্যাজ টু হ্যাভ এ ভেরি গুড কানেকশন। প্রথম বাক্য পড়ার পরে যেন আমি দ্বিতীয় বাক্যটা পড়ে বুঝতে পারি হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, দ্বিতীয় বাক্য পড়ার পর তৃতীয় বাক্য পড়ে যেন আমি বুঝতে পারি হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। মানে প্রত্যেকটা বাক্যের সাথে একটা সমন্বয় থাকতে হবে, অর্গানাইজড হতে হবে লেখাগুলো। প্রথম প্যারার পরে যেন আমি দ্বিতীয় প্যারা বুঝতে পারি যে এখানে আসলে এক্স্যাক্টলি কি আলোচনা করা হচ্ছে। তো আমাদের অনেকের যেটা হয়, এটাকে আমি বলি অনেক সময় এরকম, যে ইন্টেরিয়র ডিজাইনার যারা আছে তাদের খেয়াল করে দেখবেন যে তারা রুমটাকে এত চমৎকার করে অর্গানাইজ করে যে মনে হয় যে খুব সাধারণ একটা রুমকে তারা অসাধারণ বানায় ফেলে। তো আপনার লেখার ক্ষেত্রেও তাই, আপনার কাছে তথ্য আছে, আপনি ভোকাবুলারিও জানেন, গ্রামারও জানেন, কিন্তু আপনার লেখাটা অতটা অর্গানাইজড হয় না, যার কারণে আপনার লেখা ভালো ইমপ্রেশন তৈরি করতে পারে না। এই জন্য শুধু শব্দ আর গ্রামার জানলেই কিন্তু ভালো লেখক হওয়া যায় না, সেগুলোকে কিভাবে অর্গানাইজড ওয়েতে ব্যবহার করতে হয় সেটাও শিখতে হয়। তো এই জিনিসটাই হলো কোহেরেন্স এন্ড কোহেশন, যে আমাদের লেখাগুলো কতটা একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, কতটা অর্গানাইজড, কতটা অর্ডার, সেই জিনিসটা আমার লেখার মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করা। এখন তো কলম দিয়ে লিখতে হবে, পেন্সিল এখন এলাও না, সো কলম দিয়ে লিখবো আমরা। কলম দিয়ে লেখার আগে তো সুবিধা ছিল যে পেন্সিল দিয়ে লিখলে আমাদের ভুল হলে আমরা একটু মুছে টুছে আবার লিখতে পারতাম, কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা থাকছে না। সো খুব সাবধানে লেখার চেষ্টা করবেন, ভুল হলে কিন্তু সেটা ভুল। এবং স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এটা পাংচুয়েশনের মধ্যে এই জিনিসগুলো পড়ে যায়, এটা খেয়াল রাখতে হবে।
এই আমাদের সময় থেকে 1 ঘন্টা। আমরা প্রস্তুতি নেবার ক্ষেত্রে আমি মনে করি যে বেসিক গ্রামারে যাদের ভালো নলেজ আছে তারা আইএলটিএস এ ভালো করতে পারে, কারণ আইএলটিএস আসলে খুব বেশি ডিফিকাল্ট কিছু থাকে না রাইটিং এ। সো যাদের বেসিক গ্রামারের নলেজ ভালো থাকবে দে শুড গো ফর আইএলটিএস, আদারওয়াইজ দে শুডন্ট গো ফর ইট। আচ্ছা, না হলে যেটা হবে আপনার কাছে আইএলটিএস টাকে খুব কঠিন মনে হবে আর কি। লাস্ট হচ্ছে রিডিং, আমাদের সময় কম, শেষ করছি। রিডিং এর ক্ষেত্রে যেটা হয় যে এক্ষেত্রেও আমাদের সময় থাকবে 1 ঘন্টা। দে উইল প্রোভাইড আস 40 কোয়েশ্চেন্স, 40টা কোয়েশ্চেন আমাদেরকে প্রোভাইড করবে। 3 প্যাসেজেস উইল বি দেয়ার, 3টে প্যাসেজ সেখানে থাকবে। তার মানে অন অ্যান এভারেজ 13, 14টা কোয়েশ্চেন থাকবে, ইট কুড ভ্যারি। সো এই হলো 40টা কোয়েশ্চেন, 40টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারলে আমরা 9 মার্কস পাবো। তো রিডিং এর ক্ষেত্রে 3টে প্যাসেজ। অনেকেই অনেক রকম কথাবার্তা বলে যে প্রথম প্যাসেজ একটু সহজ, দ্বিতীয় প্যাসেজ একটু কঠিন, তৃতীয় প্যাসেজ আরো একটু কঠিন। এগুলো খুবই রিলেটিভ ব্যাপার। কোন প্যাসেজ আসলে কঠিন বা সহজ, এটা আসলে এভাবে ডিফাইন করাটা বেশ কঠিন। আসলে যেটা হয় রিডিং এর ক্ষেত্রে সেটা হলো যে আমার যেহেতু 3বার পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে, সো আমি যেটা দেখেছি যে এক এক সময় আসলে আমার কাছে এক এক রকম মনে হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে আসলে আহ কোনো একটা টপিকের ব্যাপারে যদি আমার নলেজ থাকে তখন আমার কাছে সেই প্যাসেজ খুব সহজ মনে হয়েছে। কোনো টপিক যদি খুব সহজ না হয়, আমি আমি জানি না যে টপিকটার ব্যাপারে, আমার কাছে সেই টপিকটা খুবই আননোন বা আনফ্যামিলিয়ার, তখন সেইটা যত সহজই লিখুক আমি আর পারি না। লেটস সে আমি যদি এখন কোনো মেডিকেল সায়েন্স নিয়ে কিছু একটা আসে, ধর মেডিকেল রিলেটেড কোনো ইস্যু, এখন আমি তো আসলে মেডিকেল রিলেটেড টার্মস গুলোর ব্যাপারে খুব একটা সচেতন না, কনসাস না, আসলে আমি জানিও না। তো এখন ওই ওই ধরনের যদি কোনো বেসিক লেভেলের প্যাসেজ আসে সেটা কিন্তু আমার কাছে কঠিন মনে হবে। আবার যদি ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো টপিকস আসলে আসে তাহলে আমার কাছে কিন্তু সেটা যত কঠিন ভাষা দিয়ে লেখুক আমি কিন্তু এটা বুঝতে পারবো আসলে, বিকজ আই হ্যাভ স্টাডিড দ্যাট সাবজেক্ট। সুতরাং আহ, কোনো একটা প্যাসেজ ডিফিকাল্ট নাকি ইজি এইটাকে আসলে খুব জেনারেলি জাস্টিফাই করার সুযোগ নেই। আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়ে যদি আমাদের নলেজ থাকে তাহলে সেটা আমরা পারবো। এখানে কোনোটা ডিফিকাল্ট কোনোটা ইজি এই ধরনের সেন্টিমেন্ট আসলে এখানে না আনতে পারলেই বেটার হয়। এটা হলো একটা। 2 নম্বর কথা হচ্ছে রিডিং আসলে ইটস অল অ্যাবাউট ভোকাবুলারি। এখানে কিন্তু ভোকাবুলারি প্লাস সেন্টেন্স প্যাটার্ন এই দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে। তো আমরা একটা ছোট্ট ট্রিক্স আসলে আপনাদের সাথে আমি শেয়ার করি। ইংরেজিতে যখন আমরা কেউ পত্রিকা পড়ি বা কোনো নোবেল পড়ি বা কোনো স্টোরি পড়ি, আমরা কোনো একটা সেন্টেন্স বুঝতে পারি না, এর পেছনে সবচেয়ে বড় কারণ কি আসলে? আমরা সেন্টেন্সের দুটো জিনিসকে প্রপারলি আইডেন্টিফাই করতে পারি না। একটা হলো আমরা সেন্টেন্সের সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারি না, খুব অদ্ভুত মনে হচ্ছে বাট এটাই সত্য কথা। এবং ভার্বকে আইডেন্টিফাই করতে পারি না আমরা। এবং কোনটা যে সাবজেক্ট কোনটা যে ভার্ব সেই জিনিসগুলো আমরা অনেক সময় ক্লাসিফাই করতে পারি না, যার ফলে আমরা সেন্টেন্সে যদি সাবজেক্ট ধরতে না পারি তাহলে সেন্টেন্সের মিনিং আসলে করবো কিভাবে আমরা? ভার্ব যদি বুঝতে না পারি তাহলে আসলে লিখবো কিভাবে আমরা? মানে ওই সেন্টেন্সের অর্থ আমরা বুঝবো কিভাবে? সো রিডিং এর ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সের দুটো জিনিসকে আপনারা ইনিশিয়ালি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, বিভিন্ন ধরনের সেন্টেন্সের স্ট্রাকচারের সাথে আপনাদের পরিচিত থাকতে হবে। যেমন সিম্পল সেন্টেন্সের সাথে কমপ্লেক্স সেন্টেন্স গুলো কেমন হয়, কম্পাউন্ড সেন্টেন্স গুলো কেমন হয়, এমবেডেড সেন্টেন্স গুলো আসলে কেমন হয়, রাইট? কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে আরেকটা সেন্টেন্স ঢুকে যায়, আমরা এটাকে বলি এমবেডেড সেন্টেন্সেস। এটা কিন্তু আইএলটিএস রিডিং প্যাসেজে সবচেয়ে বেশি কমন, যে একটা সেন্টেন্সের মধ্যে আরেকটা সেন্টেন্স ঢুকে যাচ্ছে। এবং আপনাদেরকে অবশ্যই প্রোনাউনের ব্যাপারে ভালো একটা নলেজ বা পড়ালেখা থাকতে হবে, কারণ প্রোনাউন গুলো আমাদের সেন্টেন্স গুলোকে এনলার্জ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে, এই জিনিসগুলো। সো আমরা চেষ্টা করবো যে সেন্টেন্স প্যাটার্ন বোঝার এবং আমাদের শব্দের অর্থগুলো জানার। এখন ভোকাবুলারি সব শব্দের অর্থ আপনি নাও জানতে পারেন, বাট আপনাকে খেয়াল করতে হবে ভোকাবুলারি যে মিনিং গুলো আছে সেগুলো প্রেডিক্ট করা। আমরা সেটা আগেও বলেছি, প্রেডিক্ট ভোকাবুলারি, সেই শব্দগুলোর অর্থ কি সেটা আপনি পুরো সেন্টেন্স পড়ার পরে বুঝতে পারলে সেটা বেশি ভালো হয়। শব্দের অর্থ বুঝে বুঝে সেন্টেন্স বোঝার কোনো চেষ্টা করবেন না। অনেক সময় এরকম হতে পারে যে আপনি প্রথম সেন্টেন্স বুঝতেই পারেন নাই, তারপরে আপনি ওখানে ওইটা বোঝার জন্য সময় নষ্ট করবেন না, দ্বিতীয় সেন্টেন্সে চলে যান, তৃতীয় সেন্টেন্সে চলে যান, দেখবেন যে পুরো প্রথম প্যারাটা পড়ার পর হয়তো আপনি তখন বুঝে ফেলতে পারছেন যে আসলে এই প্যারাটার অর্থটা কি ছিল। তো এই হ্যাবিটটা আসলে কখন ডেভেলপ হয়? যখন আমাদের আসলে বই পড়ার হ্যাবিট থাকে, রাইট? আমাদের অনেকের মধ্যে রিডিং হ্যাবিট খুবই কম। সো আমরা যদি রিডিং এ ভালো করতে চাই রিডিং হ্যাবিট ডেভেলপ করতে হবে। রিডিং হ্যাবিট ডেভেলপ করার ক্ষেত্রে কি করা যায়? আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে আপনাদের পছন্দের, আপনাদের কাছে যে জিনিসগুলো পড়তে ভালো লাগে, যেমন কারো কাছে মোটিভেশনাল বই পড়তে ভালো লাগে, কারো কাছে রিলিজিয়াস বই পড়তে ভালো লাগে, যার যেটা ভালো লাগে সে সেই ধরনের বই পড়বেন। মানে যেই বইগুলো পড়লে বা যে আর্টিকেল পড়লে বা যেই ধরনের গল্প পড়লে আপনার মধ্যে কোনো বিরক্তি আসে না, ঘড়ির দিকে বারবার তাকাইতে হয় না, একবার শুরু করেছেন তো শেষ করার নাম নেই, এরকম হবে। এইভাবে এই ধরনের টপিক বাছাই করে আপনাদের পড়া উচিত। এই ধরনের টপিক পড়ে বুঝতে পারলে সুবিধা যেটা হয় যে আপনার যেটার ব্যাপারে একটা নলেজ আছে সেই ধরনের কথা যদি আপনি ইংরেজিতে পড়েন তখন আসলে আপনি এটা খুব সহজে কানেক্ট করতে পারবেন।
তাহলে তখন আপনার মধ্যে একটা আইডিয়া জেনারেট হবে যে ও আচ্ছা এই ধরনের সেন্টেন্স দিয়ে এই ধরনের কথা বলা হয়। যেমন আমরা যারা রাসূলের জীবনী জানি, এখন যদি রাসূলের জীবনী কেউ পড়ে, তাহলে তার পক্ষে কিন্তু ইংলিশে রাসূলের জীবনী পড়লে কানেক্ট করাটা সহজ। কারো যদি আপনার সাবজেক্টের কোনো টপিক নিয়ে যদি আপনি পড়েন, তাহলে আপনার ওটা কানেক্ট করাটা সহজ। So, ওই জিনিসগুলো ইংরেজিতে পড়লে আপনার মধ্যে সেন্টেন্স প্যাটার্ন বোঝার ক্ষমতাটা অটোমেটিক্যালি বাড়বে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর দ্বিতীয় হলো শব্দের অর্থকে গেস করা শিখতে হবে। ইংরেজিতে একটা শব্দের অনেক অর্থ থাকে। মনে রাখবেন, ইংরেজিতে কখনো একটা শব্দের একটা অর্থ থাকে না। একই শব্দ বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। রিডিং এর ক্ষেত্রে এটা খুব স্ট্রংলি মাথায় রাখতে হবে যে আমি এই শব্দের যে অর্থ ছোটবেলায় মুখস্থ করে এসেছি, মেবি ইট ইজ নট ওয়ার্কিং হিয়ার লাইক দ্যাট। এটার অর্থ হয়তো অন্যরকম কিছু একটা। সো ওই সেন্টেন্সের সাথে মিলিয়ে আপনাকে ওই শব্দের অর্থটা ডেভেলপ করতে হবে। ইংরেজিতে অলমোস্ট প্রায় অধিকাংশ শব্দেরই এরকম অনেকগুলো করে ব্যবহার থাকে। আর আরো অনেকগুলো পদ্ধতি আসলে আছে, আমরা সময় পাচ্ছি না আজকে, আমরা এখানেই শেষ করব। সো ওভারঅল যারা আইএলটিএস পরীক্ষা দিতে চান, তাদেরকে আমি বলবো যে আইএলটিএসটা কিন্তু কোনো পার্ট টাইম কোর্স না। আইএলটিএস হচ্ছে আসলে একটা ফুল টাইম কোর্স। যারা আইএলটিএস, এটা একটা প্র্যাকটিস বেসড একটা টেস্ট। সো যার যত প্র্যাকটিস ভালো হবে সে তত ভালো করবে। আপনি ইংরেজি অনেক ভালো জানেন, কিন্তু আপনি দেখবেন আইএলটিএস পরীক্ষা ভালো হচ্ছে না। কিন্তু যাদের চর্চাটা বেশি থাকে, প্র্যাকটিসটা বেশি থাকে, তারা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি ভালো করে। তো আহ, বাংলাদেশে যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছে এর একটা বড় অংশ পরীক্ষায় খারাপ করার পেছনে সবচেয়ে বড় কারণ হলো ল্যাক অফ প্র্যাকটিস। তারা একদিন দুই হয়তো 8-10 দিন প্র্যাকটিস করছে, তারপরে প্র্যাকটিস করা বন্ধ করে দিচ্ছে। এর ফলে তাদের দেখা যায় যে ফ্লোটা ছিল সেটা হারায় যায়। কিন্তু কেউ যদি খুব কনসিস্টেন্টলি লেগে থেকে চর্চা করে, আই বিলিভ যে আইএলটিএস এ ভালো করা জাস্ট ম্যাটার অফ টাইম। 3 months could be enough. It's more than enough. So thank you very much for being so patient. Thank you. আমি মনে হয় একটু সময় বেশি নিয়ে ফেললাম, বাট ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। নাইম ভাইকে অনেক 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 ধন্যবাদ চমৎকার একটা সেশন নেওয়ার জন্য। আমি নিশ্চিত বিশ্বাস করি যে যে অল্প একটু সময় আপনি বেশি নিয়েছেন তাতে কারোই কোনো অভিযোগ থাকবে না, কারণ একদম মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। এত সংক্ষেপে জিস্টগুলো যে আপনি সুন্দর করে বলেছেন প্রস্তুতি নেওয়ার জন্য, এটা আমাদের জন্য মোর দ্যান ইনাফ। যারা প্রশ্ন করবেন প্রশ্নটা রেডি রাখেন, বিশেষ করে একটু লিখে ফেলেন, কারণ অনেক সময় প্রশ্ন করার সময় আপনারা দেখা যায় যে গুছিয়ে প্রশ্ন করতে পারছেন না। ছোট্ট করে লিখে ফেলেন বা একটা টাইপ করে ফেলেন, ভালো হবে। আর যারা প্রশ্ন করতে চান তারা হাত তুলেন। সবার আগে হাত তুলেছে সুমন শিকদার ভাই। জি, বলেন, প্রশ্ন করেন আপনার, এবং খুব সংক্ষেপে প্রশ্ন করবেন। সুমন শিকদার ভাই শুনতে পাচ্ছেন? সুমন শিকদার ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি শুনতে পাচ্ছেন না। নজরুল মাহমুদ ভাই হাত তুলেছেন। নজরুল মাহমুদ ভাই শুনতে পাচ্ছেন? জি জি ভাই শুনতে পাচ্ছি, আসসালামু জি, আলাইকুম। আপনি প্রশ্ন করেন। জি ভাই, কম্পিউটার বেস আপনাদের স্টুডেন্টের মধ্যে যারা লিখিত পরীক্ষা দিছে তারা কেমন রেজাল্ট করছে, আর যারা কম্পিউটার বেস পরীক্ষা দিছে তারা কেমন রেজাল্ট করছে? জি, আমি বলবো নাকি? জি, আপনি বললেন। আচ্ছা, আহ, এটা আসলে মানে আহ, প্রশ্নটা আসলে সেমই থাকে। এখন যারা লিখে লিখে অভ্যাস যাদের আছে, যাদের খাতায় কলমে যারা লিখে অভ্যস্ত, তাদের জন্য লিখিতটা ভালো হয়। আবার যাদের কম্পিউটার টাইপ করে অভ্যাস বেশি, আজকাল তো অনেকেই লেখালেখির অভ্যাস কমে যাচ্ছে, কম্পিউটারে অনেক টাইপ করে। তো যার জন্য যেটা সহজ আসলে, এটাতে কম্পিউটার বেস দেওয়ার কারণে স্কোর বেড়ে গেছে বা লিখিতের কারণে স্কোর বেড়ে গেছে, ব্যাপারটা আসলে এরকম হয় না। যে যেটাতে ইউজ টু, সে সেটাতে পরীক্ষা দিলে সেটাতেই ভালো করবেন। আপনার যেটা পাওয়ার কথা সেটা আপনি কম্পিউটার বেসে দিলেও পাবেন, কি বলে ম্যানুয়ালি দিলেও পাবেন। ইট ডাজেন্ট ডিপেন্ড অন সামথিং লাইক দ্যাট যে কম্পিউটার বেস দিলে বেশি ভালো হবে। নো, আপনার যেটাতে আপনার অভ্যাস বেশি, মানে আপনি যেটাতে অভ্যস্ত সেটাই করবেন, সেটা হলে বেশি ভালো। জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জি। আচ্ছা, একজন চ্যাটে প্রশ্ন করেছে যে রাইটিং এ এন্ড অথবা বাট এর পর কমা দেওয়া যাবে কি? না দিলে প্রবলেম হবে কি? আমি সরি, একটু যদি বলেন। মানে উনি জানতে চাচ্ছে যে আমরা যে এন্ড এবং বাট দিই এরপর কি কমা দেওয়া লাগবে কিনা, আর না দিলে সে কমাটাতে নাম্বার কাটা যাবে কিনা। সম্ভবত রাইটিং নিয়ে প্রশ্ন করেছেন উনি, রাইটিং এ। আচ্ছা, রাইটিং এ পাংচুয়েশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। রাইটিং এর ক্ষেত্রে এটা খুবই জরুরি বিষয়। আহ, আমাদের যেই আপনারা ওয়েবসাইটে গেলে দেখবেন পাংচুয়েশন একটা বিশাল লিস্ট দেওয়া আছে। স্মল লেটার, ক্যাপিটাল লেটার, কোথায় কমা হবে, কোথায় কানেক্টর হবে, এই সংক্রান্ত একটা লিস্ট আছে। তো সেইটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন। কমা যেখানে দরকার সেখানে দিতে হবে, যদি আমরা না দেই তাহলে সেটা ভুল হবে। যেমন অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা অ্যান্ড এর পরেও কমা দেই, আবার কখনো কখনো আমরা অ্যান্ড বা একাধিক যখন কানেক্টর ব্যবহার করছি সেখানে আমরা অনেক ক্ষেত্রে কমা দিচ্ছি।
ওই জায়গাগুলোতে কমা না দিলে ওটার অর্থ অনেক সময় চেঞ্জ হয়ে যায়। সো পাংচুয়েশনের একটা অনেক বড় অর্থ আছে, এটা আসলে এই মুহূর্তে আলোচনা করার সুযোগ নেই। বাট হ্যাঁ, কমা খুব ইম্পর্টেন্ট, কানেক্টর গুলো খুব ইম্পর্টেন্ট, ওভারঅল পাংচুয়েশনটাই খুব ইম্পর্টেন্ট। একটু ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন যে ওরা বলেছে কোন কোন জায়গায় আসলে ব্যবহার করা যাবে, কোথায় কোথায় ব্যবহার করা যাবে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাইদুল থ্যাংক ভাই, ইউ। আপনার প্রশ্নটা করেন। সাইদুল ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি ভাই। আমার তিনটা প্রশ্ন ছিল, যদি একটু সহযোগিতা করতেন। এক নম্বর প্রশ্ন হলো যে ক্যামব্রিজ এবং অন্যান্য কিছু বই পাওয়া যাচ্ছে যেগুলো আর কি প্র্যাকটিসের জন্য, এগুলা কি ধরনের এবং কতটুকু উপকারী? আমি দুই একটা করে নম্বর। বোধহয় উত্তর দিই, একটা করে আচ্ছা, উত্তর দিই। জি। প্রথমটা কি বললেন? ক্যামব্রিজ এবং অন্যান্য কতগুলো প্র্যাকটিসের জন্য কিছু বই আছে বাজারে, এগুলা হ্যাঁ, কতটুকু উপকারী এবং কিভাবে কাজ এগুলো লাগানো যায়? আচ্ছা। প্র্যাকটিসের জন্য তো প্রথমত কেমব্রিজ হচ্ছে বেস্ট, এটা হলো প্রথম কথা। কেমব্রিজের যে বইটা আছে, এখন তো বোধহয় 19টা বোধহয় হয়েছে এখন। কেমব্রিজ ইজ বেস্ট। এর বাইরেও বেশ কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়াল আছে যেগুলো আমরা ফলো করতে পারি। তবে কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে যে জিনিসগুলো অনেক সময় দেখা যায় যে আপনার কনফিডেন্স বাড়ানোর পরিবর্তে কমায় দেওয়ার চান্স আছে। এই জন্য আমি এই জিনিসগুলো একটু সিলেক্ট করতে সচেতন হতে বলি। যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, বইগুলো দেখাবেন যে এগুলো আসলে করা ঠিক কিনা। সব প্র্যাকটিস ম্যাটেরিয়ালসকে চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করার সুযোগ নেই। খেয়াল করতে হবে যে আইএলটিএস পরীক্ষাটাকে মানুষ যতটা কঠিন ভাবে এটা ততটা কঠিন না, আবার এটাকে যতটা সহজ ভাবে এটা ততটা সহজ না। সুতরাং অনেক প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে যেটা এত বেশি কঠিন যে আইএলটিএস কোনো কালে এত কঠিন ছিল না, কিন্তু তাদের প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলো অনেক বেশি ডিফিকাল্ট। আবার কোনো কোনো আইএলটিএস বই এত সহজ প্র্যাকটিস ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে যেটা আসলে আইএলটিএস এ কোনোদিন এত সহজ হয়নি এই জিনিসগুলো। সেই জন্য স্ট্যান্ডার্ড মেনটেন করার, এই জন্য আমি বলি কেমব্রিজ স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারলে বেটার হয়। বাজারে বেশ কিছু বই আছে, একটু দেখিয়ে নিতে পারলে ভালো হয়। যে যারা পরীক্ষা দিয়েছে তারাই আসলে আপনাকে এটা একটু দেখিয়ে নিলে ভালো হবে যে এই জিনিসটা আসলে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা থ্যাংক ভাই, ইউ। দ্বিতীয় প্রশ্নটা হলো যে ভাই, একটু যদি বলতাম। হ্যাঁ, শেষ আহ করেন, আপ- খুব দ্রুত শেষ করেন। আচ্ছা ভাই, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা, আপনাদের কোনো প্রতিষ্ঠান আছে কিনা যেগুলোর মাধ্যমে আমরা এই আইএলটিএস বিষয়ে যে প্রিপারেশনটা বা আইএলটিএস এর জন্য যতটুকু প্রিপারেশন লাগে সেই বিষয়ে আমাদেরকে পূর্ণাঙ্গ গাইডলাইন বা আমরা ওখানে কোর্স করতে পারি? এই যে ডক্ট্রিন, এটাই তো আছে, যে ডক্ট্রিন স্পিকিং। ডক্ট্রিনের ডক্ট্রিনে তো আসলে স্পিকিং প্র্যাকটিস করানো হয়। আচ্ছা আহ, বাকিগুলো আসলে আমাদের এখানে ওইভাবে দেখা হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। লাস্ট প্রশ্ন হচ্ছে ভাই, কোন টপিকসটা নিয়ে, মানে চারটা পার্টের মধ্যে কোন পার্টটা নিয়ে, স্পিকিং, লিসেনিং এবং রাইটিং এর মধ্যে কোনটাকে নিয়ে যদি আমি আগে কাজ শুরু করি আমার জন্য পরবর্তী ধাপগুলো সোজা হয়ে যাবে, বা আমার জন্য সুযোগ কাজ করো আর আমি মজা পাবো, বা আমি কাজের জন্য আরো সহজ হবে? কোন আচ্ছা, পার্টটা? আহ খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথম কথা হলো কোন পার্ট নিলে, কোন পার্ট দিয়ে শুরু করলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। আমি বলি এক্ষেত্রে দুটো পার্ট, একটা হলো রিডিং আর একটা হলো স্পিকিং। এই দুটো হলো শুরুর দিকে করতে পারলে ভালো হয়। এখন রিডিং এর ক্ষেত্রে কেমব্রিজে যে রিডিং প্যাসেজ গুলো আছে এটা অনেকের কাছে কঠিন মনে হয়, এই জন্য এমন কিছু দিয়ে রিডিং শুরু করা দরকার। আমি বলেছি যে যে টপিক্সের সম্পর্কে আপনার নলেজ আছে বা আইডিয়া আছে, যেখানে সেন্টেন্স প্যাটার্ন গুলো একটু সহজ বা যেগুলো আপনি মোটামুটি ভালো জানেন, সেখান থেকে স্টার্ট করা উচিত। রিডিং হলে সুবিধা হয় কি, সেটা আপনার স্পিকিং এবং রাইটিং এ দারুণ ভাবে হেল্প করে। আর সাথে স্পিকিংটা শুরু থেকে প্র্যাকটিস করতে পারলে ভালো হয়, কারণ স্পিকিং আসলে আমরা যত বেশি চর্চা করতে থাকবো তত এটার ভ্যালু আসলে এক্সপোনেনশিয়ালি গ্রো করতে থাকে। তো এই জন্য রিডিং আর স্পিকিং কুড বি দ্য বেস্ট অপশন। ওকে, ওকে, আমরা একটু আগাই। চ্যাট বক্সে একজন প্রশ্ন করেছেন যে রিডিং এ আমি সময়ের মধ্যে শেষ করতে পারি না, স্কিমিং, স্ক্যানিং সহ এক্ষেত্রে করণীয় বলার অনুরোধ। থ্যাংক ইউ। রিডিং এ যে সময় পাচ্ছেন না, এর পেছনে প্রথম কারণ হলো যে মানে আমি যদি একটু ন্যারো ডাউন করি তাহলে প্রথম কথা হলো পড়ার অভ্যাস কম। আপনি যদি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা করে অ্যাটলিস্ট বই পড়েন একেবারে নিয়ম করে, তাহলে দেখবেন যে 1 মাস পরে আপনার স্পিড অটোমেটিক্যালি বেড়ে গেছে। এক। 2 নাম্বার হচ্ছে রিডিং পড়ার সময় আমাদের অনেকের বেসিক গ্রামারে অনেক প্রবলেম থাকে, যার কারণে আমরা সেন্টেন্স প্যাটার্ন গুলো বুঝতে পারি না। তো ওটা শুধু রিডিং করলে কিন্তু সলভ হবে না, বেসিক গ্রামারেও একটা ভালো নলেজ আমাদের থাকতে হবে। তো সেখানে ঘাটতি থাকলে কিন্তু সময় লেগে যাবে। 3 নাম্বার হচ্ছে ভোকাবুলারি, সব শব্দের অর্থ হয়তো আমরা জানবো না, তবে নিয়মিত আমরা শব্দের অর্থগুলো কালেক্ট করার চেষ্টা করব। আর কিছু শব্দের অর্থ যদি না জানি তাতে হতাশ হওয়ার কিছু নেই, কারণ সব শব্দের অর্থ আসলে সবাই জানে না, কিছু শব্দের অর্থ প্রেডিক্ট করতে হয়। তারপরেও আমরা প্রতিনিয়ত নতুন নতুন শব্দ শেখার জন্য চেষ্টা করবো। এই কয়েকটা কাজ করলে আমার বিশ্বাস যে আস্তে আস্তে আপনার স্পিড এবং আন্ডারস্ট্যান্ডিং দুটোই ডেভেলপ করবে। থ্যাংক ইউ। টিএম ইরফান ডিউ
শুনতে পাচ্ছেন? PM ইরফান ডিও। জি ভাই, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমারটা প্রায় সম্পূর্ণ প্রশ্নই বলা যায়। তবে আর একটু ক্লিয়ার হওয়ার জন্য বলছি আর কি। আমরা যখন আইএলটিএস শুরু করব, আইএলটিএস এর যে 4টা মডিউল কি আমরা একসাথে শুরু করব, নাকি হচ্ছে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে, যেমন প্রথম আমি লিসেনিং ধরলাম, স্পিকিং ধরলাম, তারপর শেষ করে রাইটিং ধরলাম, অথবা নাকি দুইটা একসাথে কন্টিনিউ করব? এই বিষয়ে যদি একটু বল। ইট ডিপেন্ডস আসলে, এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই। আমার কাছে মনে হয় শুরুতেই 4টা মডিউল একসাথে শুরু না করাটাই বেটার। তাতে অনেকের মধ্যে আইএলটিএস এর ব্যাপারে একটা ভয় সৃষ্টি হওয়ার চান্সেস থাকে। সো বেটার হলো যে এক একজনের কাছে আসলে এক একটা মডিউল সহজ মনে হয়। যেমন কারো কাছে শুরুতে লিসেনিং করলে ভালো মনে হয়, আর কারো কাছে শুরুতে রিডিং পড়লে ভালো লাগে, কারো কাছে হয়তো স্পিকিং শুরুতে ভালো লাগে। তবে শুরুতেই একসাথে 4টা মডিউল শুরু না করে বরং একটা একটা করে মডিউল বাড়ানো উচিত। শুরুতে একটা মডিউল, কিছুদিন পর ওই মডিউলটা একটু ভালো হয়ে গেলে আর একটা মডিউল, তারপর ওই 2টা মডিউলের সাথে আস্তে আস্তে আর একটা মডিউল যুক্ত করা যেতে পারে। এভাবে গেলে আমার কাছে মনে হয় জিনিসটা বেশি বেটার হতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আর যারা একবার প্রশ্ন করেছেন চেষ্টা করবেন যে এখনই হ্যান্ড রেজ না করে ভাইয়ারা প্রশ্ন করুক, তারপরে আমরা আবার আপনাদেরকে সুযোগ দিব। আচ্ছা, আরেকটা প্রশ্ন পড়ি হলো ইয়ে থেকে, চ্যাট বক্স থেকে একজন জানতে চেয়েছেন যে ডেমো টেস্ট দেওয়ার জন্য কোনো সাইট আছে কিনা। হ্যাঁ, ডেমোস্ট্রেশন অনেক সাইট আছে, আপনার গুগলে গেলেই পাবেন। আইএলটিএস মক টেস্ট লিখে সার্চ করলে ইউ উইল গেট লটস অফ ওয়েবসাইটস যেগুলো আপনাদের অ্যাভেলেবল আছে। ওকে। আনাম ভাই শুনতে পাচ্ছেন? আনাম ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই ভাই, আমার প্রশ্ন, আহ, আমি হচ্ছে অনলাইনে এক্সাম দিচ্ছি। এটা হচ্ছে আপনার ভিয়েতনামের একটা ওয়েবসাইট, ইনকংবিটা নামে একটা মনে হয়। তো এটা থেকে দীর্ঘদিন এক্সাম দিচ্ছি আমি 4টা মডিউলে। আমি দেখা যাচ্ছে প্রথমে মানে কোনো কোনো মানে স্টেপ বাই স্টেপ দিই। প্রথমে লিসেনিং, তারপর রিডিং, তারপর রাইটিং, তারপর হচ্ছে প্রথমে হচ্ছে লিসেনিং দিলে লিসেনিংটা আমি প্রথমে ইভ্যালুয়েট করি ভালো করে, যেমন কোথায় কোথায় বলবো, কোনটা সেগুলো কারেকশন করতে হবে। আর এটা আমি করি হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে করি। আর ওখান থেকে ওরা যে কারেকশনগুলো দেয় ওগুলো কালেক্ট করে আমি আর কি পিডিএফ ফাইল তৈরি করে আমি সুন্দর করে আর কি ওয়ার্ড ফাইল তৈরি করে আমি সবগুলো সংরক্ষণ করি। এইভাবে আর কি 4টা মডিউল আমি সবগুলো গুছাই গুছাই পড়ি। আর আমার কাছে মনে হচ্ছে যে কম্পিউটার বেসড এক্সাম দিলে আমার জন্য সুবিধা, কারণ প্র্যাকটিসটা মানে আমি যেহেতু চ্যাট জিপিটির মাধ্যমে প্র্যাকটিসটা করি, এটা আমার জন্য সুবিধা হয়, খুব তাড়াতাড়ি করতে পারি আমি। আর দেখা যাচ্ছে লিখে ওটা আবার 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 ওয়ার্ড ফাইলে কনভার্ট করা, আবার ওটাকে আবার চ্যাট জিপিটির কাছে দেওয়া, মানে এটা অনেক লেন্দি সময়। ওই জন্য আমি চাচ্ছি যে কম্পিউটার বেসড এক্সাম দিতে, যাতে এই জন্য আমি টাইপিংও করতেছি খুব প্রতিদিন। তো এটা আপনি কিভাবে মনে করেন যে আসলে এটা আমার জন্য কতটুকু উপকারী হবে সিদ্ধান্ত নেওয়াটা, যেহেতু আমরা তো কম্পিউটার বেসড এক্সামের সাথে কখনোই হ্যাবিচুয়েটেড না। আচ্ছা, আমি বলছি আপনি চেষ্টা করছেন তো। আমি আইএলটিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সবাইকে যেটা পরামর্শ দিব, আমি আপনার সবগুলো কথা আসলে খুব ভালো করে বুঝতে পারিনি, তারপর আমি যতটুকু বুঝছি যে আপনি আসলে যেটাতে অভ্যস্ত সেটাতেই পরীক্ষা দেওয়া উচিত। হঠাৎ করে একটা নিয়ম চেঞ্জ করে পরীক্ষা দিতে গেলে কিন্তু কঠিন হবে। কারণ যিনি কম্পিউটার টাইপিং এ যার সমস্যা আছে সে হঠাৎ করে আসলে কম্পিউটার বেস পরীক্ষা দিতে গেলে তার জন্য এটা ক্ষতিকর। আবার যিনি কম্পিউটারে খুব বেশি ইউজ টু, তার জন্য আবার ম্যানুয়াল পরীক্ষা না দেওয়াটাই ভালো। আজকাল অনেকে লিখতে দিলে দেখা যায় লিখতে তার অনেক সময় লেগে যায়, কিন্তু কম্পিউটার টাইপ করতে দিলে সে হয়তো খুব দ্রুত পরীক্ষা দিয়ে দিতে পারছে। তো আপনাকে আপনার নিজেকে আসলে বুঝতে হবে কোনটাতে আপনি আসলে বেশি কমফোর্টেবল, কোনটা আপনার জন্য সহজ। তো যেটা আপনার জন্য বেশি সহজ মনে হয় সেটাই করা উচিত, যেটাতে আপনি মানে আপনার কাছে মনে হয় আপনি আসলে খুব ভালো পারবেন। তো এটাতে কোনো স্পেসিফিক পদ্ধতির আসলে কোনো স্পেশাল বেনিফিট নেই। একই কোশ্চেন, একই জিনিস, একটা কম্পিউটার বেস একটা পেপার বেস, আর কিছু না। যেটাতে আপনার সহজ মনে হয় সেটাই করলে ভালো। আচ্ছা, ধন্যবাদ জি। ভাইকে। চ্যাট বক্সে আরেকজন প্রশ্ন করেছেন যে নাইম ভাইয়ের ইনস্টিটিউটে কি শুধুমাত্র ফোনেটিক্স এর ইন্ডিভিজুয়াল কোর্স আছে? আচ্ছা, আমাদের ইনস্টিটিউটে সব কোর্সই আছে আসলে, আছে স্পোকেন আছে, আইএলটিএস আছে, ফোনেটিক্স আছে, সব ধরনের কোর্সই আছে। জি। ওকে। নুরুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি। আচ্ছা, আমার প্রশ্ন 3টা। প্রথম প্রশ্ন জি। হচ্ছে যে কেমব্রিজের বই তো আমরা প্র্যাকটিসের জন্য ব্যবহার করব, বাট কেমব্রিজ পড়ার আগে যেমন অনেকের তো ফান্ডামেন্টালের প্রবলেম থাকে, ফান্ডামেন্টালের জন্য গ্রামার, সেন্টেন্স মেকিং, অল ইন ওয়ানের জন্য কোন বইটা আপনি প্রেফার করবেন যে আমার ফান্ডামেন্টাল ফিক্স করার জন্য? অল ইন ওয়ানের জন্য আসলে ফান্ডামেন্টাল বই তো ওভাবে বের করা কঠিন। অল ইন ওয়ানের বেসিকের জন্য কোনো একটা জায়গায় কোর্স করে নিতে পারলে ভালো হয়।
সেটা সবচেয়ে বেশি বেটার মনে করি আমি। যেমন গ্রামার, ভোকাবুলারি, স্পিকিং, রাইটিং, ফোনেটিক্স, এই ধরনের কোনো একটা যেখানে কোর্স করে সেখানে, যেমন আমাদের এখানেও করানো হয়, আমি যেখানে কাজ করি সেখানে স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ একটা ফান্ডামেন্টাল কোর্স আছে, বেশ এফেক্টিভ। ওটা যারা করে তারপরে তারা যখন আইএলটিএস করে দেখা যায় তাদের জন্য আইএলটিএস অনেক সহজ হয়ে যাচ্ছে, অলমোস্ট 50% কমপ্লিটই হয়ে যায় তাদের। এরকম সুযোগ সুবিধা আছে। তো বেসিক না জানা থাকলে বেসিক কোনো একটা জায়গা থেকে কোর্স করা উচিত, এটা স্পেসিফিক কোনো বই আসলে নাই ওভাবে, জিনিসগুলো তো আসলে অনেকগুলো পার্ট। সো কোনো একটা কোর্স করে নিতে পারলে বেটার হবে। আপনাদের প্রতিষ্ঠানের নাম কি, কিভাবে জয়েন নিতে পারি? আমাদের টেক পার্ক ইংলিশ, আপনারা গুগলে গেলে, ফেসবুকে গেলে নাম দিলেই পাবেন, টেক পার্ক টেক পার্ক ইংলিশ। আর কোন কোচিংটা আপনি প্রেফার করবেন অফলাইনে? আপনার দেখা এখন পর্যন্ত যে এখানে করলে বেটার হবে। কিন্তু আমারটাকেই প্রেফার করি। বাট ইয়েস, আপনারা আসলে আপনি যেখানে আছেন আপনার ওখান থেকে কাছে যেখানে হয় সেখানে আপনি করতে পারেন। আপনাদেরটা তো অনলাইন না? না, আমাদের অনলাইন অফলাইন দুটোই আছে। আমাদের এখানে ডে কেয়ার কোর্স আছে, আবাসিক কোর্স আছে, স্টুডেন্ট এখানে আসে। চট্টগ্রামে কোনো ইয়ে আছে? চট্টগ্রামে নেই, আমাদের শুধু ঢাকাতে। আরেকটা হচ্ছে আইএলটিএস এর স্ট্যান্ডার্ড স্কোর কত, যেটা দিয়ে মোটামুটি আমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো? ডিসেন্ট স্কোর, স্ট্যান্ডার্ড তো না, ডিসেন্ট স্কোর হচ্ছে 7। আচ্ছা, থ্যাংক ইউ ভাই আপনাকে। আপনি সব প্রশ্ন করলে আর অনেক ভাইয়ারা লাইনে আছে। আচ্ছা, চ্যাটে একজন প্রশ্ন করেছেন যে আপনি যে ইংলিশ ভোকাবুলারি ইন ইউজ বইটার নাম বললেন, এটা রাইটারটার নাম কি? রাইটার মাইকেল ম্যাকার্থি। রাইটারের নাম না জানলেও চলবে, মাইকেল ম্যাকার্থি যদিও ওনার নাম, কারণ এই নামে একটা বই আসলে আছে, ওটা আপনারা গুগলে লিখে সার্চ করলে দেখবেন যে পাবেন। রাকিব হাসান ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতেছি। আর ভাইয়া আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল যে একাডেমিক আইএলটিএস দিয়ে যদি হচ্ছে আমি জেনারেল যে আইএলটিএসটা আছে অর্থাৎ আমি জবের জন্য যেটা ওইটাতে অ্যাপ্লাই করতে পারবো কিনা, আর যদি না পারি তাহলে অ্যাকচুয়াল রিজনটা কি এখানে? কারণ দুইটার প্রস্তুতি তো বা মডিউল তো আসলে পড়াশোনা তো সেমই থাকতেছে, তাহলে কেন করা যাবে না? না না, ধন্যবাদ। সিমিলার না, কিন্তু কিছুটা পার্থক্য আছে। মডিউল 4টাই আছে দুটোতেই, কিন্তু জেনারেল ট্রেনিং এ একটু ডিফারেন্ট হয় সেখানে। যেমন ওখানে রিডিংটা একটু সহজ হয় তুলনামূলকভাবে, ওখানে রাইটিংটা স্কোয়ানে একটু চেঞ্জ আছে। স্পিকিং এ যারা জেনারেল ট্রেনিং এর জন্য যায় একই কোশ্চেনই করে, তবে কোশ্চেনের প্যাটার্ন কিছুটা হলেও তো চেঞ্জ হয়, তাদেরকে ওই ওরিয়েন্টেড কিছু কোশ্চেন করা হয়। সো একটু পার্থক্য আছে, একই না। জি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আবু বকর সিদ্দিক ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পারছি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে রাইটিং এর দুইটা পার্ট থাকে, তো কোন পার্টটা আগে লেখা, এটা কি নিয়ম আছে আচ্ছা, কিনা, অথবা খুব কোন ইম্পর্টেন্ট কোন কোশ্চেন না, পার্টটা? মানে কমন কোশ্চেন। আমি সাধারণত আমার স্টুডেন্টদেরকে বলি হচ্ছে টাস্ক 2 আগে লেখার জন্য। আহ, কেউ কেউ টাস্ক 1ও আগে লিখতে পারেন। সমস্যা হলো সময় 1 ঘন্টা। এখন কেউ কেউ মনের মাধুরী মিশায় টাস্ক 1 লিখতে লিখতে 25 মিনিট শেষ করে দেয়, তো তার তো লাভ নেই তো আমার। কারণ আমাকে তো টাস্ক 1 থেকে আমি ফাইনালে আইএলটিএস এর রাইটিং এ 9 এর মধ্যে 3 পাবো টাস্ক 1 থেকে, আর টাস্ক 2 থেকে পাবো হচ্ছে 6। তাহলে আমার ফোকাসটা বেশি থাকা উচিত টাস্ক 2 তে। তো আমি অনেককেই বলি যে টাস্ক 2টা আগে লেখার, টাস্ক 1টা পরে লেখার। এটা না করলেও অসুবিধা নাই, আপনি টাইম মেনটেন করতে পারলে টাস্ক 1 আগে লেখেন, তারপর টাস্ক 2 পরে লেখেন। তবে টাইমটার দিকে খেয়াল রাখতে হবে, আগে পরে তো ব্যাপার না, ব্যাপারটা হলো টাইম। আসলে টাইমটা খেয়াল করতে পারলে আমার মনে হয় বেশি ভালো হয়। জি। জি ভাই, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবু বকর ভাই। আচ্ছা, একজন চ্যাটে প্রশ্ন করেছেন রাইটিং এ আমি একাধিক সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করতে পারি না, লেখা ভালো হয় না, কিভাবে রাইটিং ডেভেলপ করতে পারি? বেসিক গ্রামার, বেসিক ইংলিশ শিখতে হবে। ফান্ডামেন্টাল ইংলিশ ডেভেলপ করতে পারলে রাইটিং ইজ নাথিং। মানে আমাদের মানে আমি বলে ফেলি, মানে আমাদের এখানে যে কোর্সগুলো হয়, আমাদের এখানে ফান্ডামেন্টাল যে কোর্সটা হয়, এরপর দেখা যায় আমাদের স্টুডেন্টদেরকে আসলে রাইটিং খুব বেশি শেখাতেই হয় না, শুধু বলে দিলেই হয়, তারা লেখা শুরু করে। সো ফান্ডামেন্টাল জায়গাতে আমাদের যদি ফাউন্ডেশনে যদি ঘাটতি থাকে তাহলে আসলে রাইটিং চর্চা করে খুব একটা লাভ নেই, আমাদের ফাউন্ডেশনটা ডেভেলপ করতে হবে। থ্যাংক জি। ইউ। বিজু ভাই শুনতে পাচ্ছেন? বিজু ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। জি বলেন। জি ভাই, ইঞ্জিনিয়ার নাইম ভাইয়ের কাছে জিজ্ঞাসা যে ওনার কোচিং এ যদি আমি আহ, ইয়া করি আইএলটিএস এর মানে A to Z প্রিপারেশন নেই, তাহলে টোটাল খরচ কিরকম পড়ে? আহ আমি কিভাবে বলবো, এটা হলো আমাদের তো ওই যে যারা ডে কেয়ার কোর্স করে বেসিক ফাউন্ডেশন যে কোর্স, ওটাতে 12,000 টাকা নেই আমরা, আর যেটা আইএলটিএস কোর্স ডে কেয়ার সেটাতে আমরা 17,000 টাকা নিই। তো এই হলো দুটো। আর আমাদের এখানে আবাসিক ব্যবস্থাও আছে, স্টুডেন্টরা থাকে, আমাদের নিজস্ব মেস আছে।
এই বা ওখানে আবার ফুল টাইম ইংলিশে কথা বলতে হয়, সারাক্ষণ কোনো বাংলায় কথা বলার সুযোগ নেই। আমাদের এখানে প্রতিষ্ঠানেও বাংলায় বলার সুযোগ নেই, বললেই তাদের পানিশমেন্ট দেওয়া হয়। আবার মেসেজে থাকে, সেখানেও বাংলায় বলার সুযোগ থাকে না, যার ফলে দেখা যায় যে ওরা আসলে একটা এনভায়রনমেন্টে থাকতে থাকতে ডেভেলপমেন্টটা হয় আর কি। এই হলো খরচ ডে কেয়ার অনলাইন কোর্সের কোর্স খরচ। ফি কত? আর অনলাইন কোর্সে একটু খরচ কম আছে। আপনারা যে টেক পার্ক ইংলিশে গেলে আপনারা পেজে গেলে ডিটেলস তথ্যটা পাবেন আর কি। আম, এক থ্যাংক ইউ ভাইয়া। একজন প্রশ্ন করেছেন যে ভাইয়া ম্যাটেরিয়াল শেয়ার করবেন বলেছিলেন। ও আচ্ছা, হ্যাঁ। কি ম্যাটেরিয়াল যেন, ওই যে বিভিন্ন ওয়েবসাইটের কথা বলেছিলাম বোধহয় না? জি জি, আমি আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। জি। আহ, আরেকজন প্রশ্ন করেছেন, brother, I am going to take IELTS based on computer. Would you please suggest some website or এটা তো একবার উত্তর দেওয়া হয়ে গিয়েছে। জি, অনেকে বলে বাইরের দেশে গ্রামারের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র কথাটা বুঝতে পারলে হবে, কথা কতটুকু যৌক্তিক? আপনি বলেছেন এটা। কথা বোঝার জন্যই গ্রামার সঠিক হতে হয়। যেমন আই ইট রাইস না বলে আমি যদি আই রাইস ইট বলি, তাহলে কি আসলে ঠিক কিনা? তো আমাদের দেশে গ্রামারকে ঠিক যেভাবে শেখানো হয় সেটা ভুল অ্যাপ্রোচ। আমাদের দেশে গ্রামারটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়, অথচ গ্রামারের মাধ্যমেই কিন্তু আমরা সেন্টেন্স মেক করে থাকি। তো আমরা গ্রামারটাকে কঠিন হিসেবে জানি, কিন্তু আপনি যখন অ্যাপ্লাইড গ্রামার শিখবেন, গ্রামারের ব্যবহার যখন শিখবেন, তখন দেখবেন আসলে গ্রামারটা খুব মজার। তো সবাই গ্রামার ফলো করে কথা বলে, এখন ওদের দেশে কথা বলতে হয় না, কারণ ছোটবেলা আমাদের দেশে বাংলাদেশে যেমন আমরা ছোটবেলা থেকে সঠিক গ্রামারেই বাংলা কথা বলে এসেছি, যার কারণে আমাদের বাংলায় গ্রামার শিখতে হয়নি। ইংলিশ পিপুলদের ক্ষেত্রে সেম, কিন্তু বাংলাদেশে তো আর আমরা সবসময় ইংরেজি কথা বলি না, যার কারণে আমাদেরকে আলাদা করে গ্রামার শিখে তারপর ওটাকে অ্যাপ্লাই করতে হয়। তো গ্রামার ইম্পর্টেন্ট, গ্রামার সেন্টেন্স মেকিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্লাইড গ্রামার, নট থিওরিটিক্যাল গ্রামার, অ্যাপ্লাইড গ্রামার শিখতে হবে। এটা শিখলে তখন দেখবেন যে আসলে গ্রামার কিভাবে স্পিকিং আসলে কাজ করে, রাইটিং এ কাজ করে, সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং এ কাজ করে। জি। আচ্ছা, একজন একটা একটু প্রশ্ন করেছে, যদি আমি উত্তর দিয়েছি মনে হয় যে আপনি উত্তর দিলে সেটা ভালো হবে, যেহেতু আপনি অভিজ্ঞ মানুষ। পেপার বেসড আইএলটিএস প্র্যাকটিসের জন্য ক্যামব্রিজ 1 to 19 অ্যাভেলেবেল আছে, বাট কম্পিউটার বেসড আইএলটিএস এর প্র্যাকটিস ম্যাটেরিয়াল কোথায় পাবো? ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে পাবেন, ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে তো আছে, অনেক আহ, ভালো ভালো materials আছে। আচ্ছা। আম, দুইজন আগে প্রশ্ন করেছেন, তারপর হাত তুলেছেন। নজরুল 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 মাহমুদ ভাই বলেন। নজরুল মাহমুদ ভাই শুনতে পাচ্ছেন? নজরুল মাহমুদ ভাই শুনতে জি ভাই, পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আমি জি, প্রথমে দুঃখ সংক্ষেপে। প্রকাশ করতেছি আগে আবার প্রশ্ন করার জন্য হাত তুলছি সেজন্য। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে এবার তিনটা। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আপনাদের কোর্সে কিভাবে অনলাইনে ভর্তি হতে পারবো? আমার বেসিক খুব দুর্বল, আমি বেসিক টু আইএলটিএস কোনো কোর্স আছে কিনা আপনাদের অনলাইনে? তো জি। আমার প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন হচ্ছে, আমি ভাইয়া যেহেতু বলছে রিডিং দিয়ে শুরু করতে, তো আমি যেহেতু বেসিক থেকে আমার বেসিক দুর্বল, তো আমি রিডিং এ এমন কোনো বই আছে যেটার অনুবাদও আছে নিচে নিচে আমি ইংলিশও পড়লাম, অর্থ না পারলে নিচে অনুবাদটা দেখি দেখি ফেললাম আর কি। আর আমার তিন নম্বর আহ, প্রশ্ন হচ্ছে, জি। ঢাকা আপনাদের আবাসিকের কোনো ব্যবস্থা আছে কিনা? আচ্ছা, তিনটে প্রশ্ন করেছেন। সেটা হলো এক নম্বর যে বেসিক টয়েলস কোর্স আমাদের এখানে আছে। দুই নম্বর হলো আমাদের ঢাকাতে আবাসিক ব্যবস্থাও আছে। আর তিন নম্বর কি বললেন? ও, কোনো বই আছে কিনা? চ্যাট চ্যাট জিপিটি তো আছে আজকাল, লিখে সার্চ করে দিলেই তো এটার অনেকগুলো অর্থ পাওয়া যায়। সো ইউ ক্যান ইউজ চ্যাট জিপিটি। তবে এই ধরনের বই আসলে ওভাবে নাই সরাসরি। কিছু বই হয়তো বাজারে পাওয়া যায়, সেটাও আবার পুরো ওয়ার্ড সেন্টেন্স বাই সেন্টেন্স অর্থ থাকে না। তবে অনুবাদ পড়ে রিডিং পড়ার অভ্যাস ডেভেলপ করা যাবে না, এটা খুবই ক্ষতিকর। আহ, এতে দেখা যাবে আপনার জন্য রিডিং আরো বেশি কঠিন হয়ে যাবে। এই জন্য বেটার হচ্ছে যে ওটা না করে আহ, মানে আলহামদুলিল্লাহ। ইংরেজি ফাউন্ডেশনটা ডেভেলপ করে রিডিং পড়ে পড়ে অভ্যাস হবে। এটা মানে স্ট্র্যাটেজি আছে, এটা শুরু করলে তখন আসলে বোঝা যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বেসিক টু বেসিক টু বলেন। আইএলটিএস কোর্স কখন থেকে জি। শুরু হবে বা খরচ কেমন? আমি একটা নাম্বার দিয়ে দিই কোথায় না আপনাদের এখানে, ওনার সাথে আপনার কথা বললে ভালো। ওয়েবসাইটের লিঙ্কটা দিলেও হয়, তারা হলে ওয়েবসাইটে গিয়ে পড়বে। ওয়েবসাইটের চেয়ে আমাদের আবার ওই পেজে ইনফরমেশন গুলো বেশি আপডেট থাকে। তাহলে ফেসবুক পেজটা দিয়ে দেন। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, এই যে নাম্বারও দিয়ে দিচ্ছি। আহ, আমাদের নাম্বারটা মনে রাখা সহজ, জিরো ওয়ান রে- সেভেন এইট এটা 442288। আর এছাড়া আমি আমাদের পেজের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে পেতে পারেন। জি। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকজন প্রশ্ন করেছেন, রিডিং এ আগে প্রশ্ন দেখা ভালো কিনা, নাকি আগে প্যাসেজ পড়া ভালো?
এবং একাধিক প্রশ্ন একসাথে ডিল করব, নাকি একটা একটা করে প্রশ্নের অ্যান্সার দেওয়া রিডিং এর জন্য ভালো? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্যাসেজ টু প্যাসেজ এটা ভ্যারি করে। তবে আগে প্রশ্ন দেখা যায় ভালো কিনা এটা নিয়ে কোনো সন্দেহ নেই, অবশ্যই আপনি আগে প্রশ্ন করে নেবেন, এটা অবশ্যই ভালো। ডিপেন্ড করে যে আপনি আসলে একাধিক প্রশ্ন নিয়ে একসাথে ডিল করবেন নাকি একটা প্রশ্ন নিয়ে একসাথে ডিল করবেন। এটা সময়ের সাথে সাথে আপনার এই ক্যাপাসিটিতে পারবে। আপনি শুরুতে 4-5টা প্রশ্ন একসাথে ডিল করতে পারবেন না, ইভেন 2-3টা প্রশ্ন একসাথে ডিল করতে পারবেন না। শুরুর দিকে যখন চর্চা করবেন তখন একটা একটা করে কোয়েশ্চেন ডিল করাটা বেটার। আর এরপরে যখন আস্তে আস্তে সময় বাড়বে তখন দেখবেন আপনি নিজেই আসলে 2টা-3টা কোয়েশ্চেন একসাথে ডিল করতে পারছেন। এটা সময়ের সাথে সাথে আসলে এই হ্যাবিটটা ডেভেলপ হয়। থ্যাংক জি। ইউ। আল আলাবাব আল বাবাব, আমি উচ্চারণটা বুঝতে পারছি না, সরি। আপনি কি আছেন? জি ভাইয়া, আসলে ভাই, আমার নামটা আলবাব। এখন আলবাব, মানে একটা হয়ে বি গেছে মনে আর হয় কি। বেশি হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন করেন। আচ্ছা ভাইয়া, আমাদের এখানে তো 20টা ক্লাস আছে, যেখানে আইএলটিএস এ আপনার অফলাইন ক্লাস গুলাই রাখা হয় 30টা প্লাস। এই জায়গায় কি আমরা 20টা ক্লাসে অনলাইনে কভার করতে পারবো, যে জায়গায় অন্যান্য প্ল্যাটফর্ম গুলা যেমন 10 মিনিট স্কুল বা অন্যান্য প্ল্যাটফর্ম এসিএস বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো আরো বেশি ক্লাস রাখতেছে, এই যে অনেকে দিতেছে 70টা প্লাস ক্লাস। এই ক্লাসে কি আমাদের আসলে কভার করা সম্ভব, কি বেসিক থেকে একদম কভার করা? বেসিক থেকে 30টা ক্লাস কোথায় জানি না। যে আমাদের সিলেটে আর কি আইএলটিএস এ আপনার যে আইএলটিএস করানো হয়, ওই জায়গায় আপনার মিনিমাম 28টা ক্লাস থাকে, মিনিমাম। হুম, হুম, হুম। কি ভাই আমরা 20টা ক্লাসে মানে কভার করতে পারবো কিনা, আর না, কি 20টা ক্লাসে তো কভার করা কঠিন। 20টা ক্লাসে তো কভার করা যায় না, মানে এটার জন্য তো আসলে অনেক ক্লাস করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়। তো ভালো প্রিপারেশন যদি নিতে হয় তাহলে আমার সাজেশন থাকবে ডে কেয়ার কোর্স করা কোনো একটা জায়গায়। অনলাইন কোর্স তো করা যাবেই, যাদের হাতে যাদের সুযোগ নেই, বাট ডে কেয়ার কোর্স কুড বি দ্য বেস্ট অপশন। ডে কেয়ার কোর্সগুলো সুবিধা হয় যে সকালে ক্লাস হয়, বিকেলে প্র্যাকটিস হয়, যার কারণে স্টুডেন্টরা প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করতে পারে। তো আইএলটিএস এর ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা, যারা অনলাইনে ক্লাস করে তারা অনেক সময় ক্লাস করে কিন্তু আর প্র্যাকটিসটা করে না, যার ফলে কোর্স 1বার 2বার 3বার 4বার পর্যন্ত করছে। এখন নিজে চর্চা না করলে আসলে ক্লাস করে তো লাভ নেই, বা ইভেন 8-10বার কোর্স করেও কোনো লাভ হবে না। আইএলটিএস যেটা হয় ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। প্র্যাকটিস বেসড টেস্ট যেহেতু, সো প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য ডে কেয়ার কোর্স হলো বেশি ভালো। এই। থ্যাংক ইউ। জি। একজন অনেক লম্বা প্ল্যানের জন্য প্রশ্ন করেছে। ভাইয়া, আমি 2029 সালে আইএলটিএস এক্সাম দিব, এখন থেকে কিভাবে আচ্ছা, প্রিপারেশন নিতে পারি? অল্প অল্প করে শুরু আচ্ছা। করতে চাচ্ছি। তার প্রোফাইল হলো বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ফার্স্ট ইয়ার ডুয়েট। ভেরি গুড। 2029 সাল তো অনেক সময়, 4 বছর। তাহলে প্রথম বছরটা বেসিক ইংলিশ ডেভেলপ করার জন্য সময় দিতে হবে। তারপরে বেসিক ইংলিশ যদি খুব ভালো হয়ে যায়, তারপর সেকেন্ড ইয়ার থেকে শুরু করে আস্তে আস্তে করে আইএলটিএস চর্চা করা শুরু করতে হবে। আইএলটিএস এর সবগুলো মডিউল একসাথে শুরু না করে একটা একটা করে মডিউল আগে শুরু করা দরকার, যেটা নিজের কাছে সহজ মনে হয়, তারপর আস্তে আস্তে লাগাতে পারলে হয়ে যাবে। জি। আচ্ছা, থ্যাংক ইউ। নুর ইসলাম ভাই। তো ভাই জি, আমার আমি প্রশ্ন দুইটা। নেটওয়ার্ক ইংলিশের পেজের লিঙ্কটা দিয়েছি, আপনার ওখান থেকে গেলে সব তথ্য পাবেন, নাম্বারও দিয়েছি, আপনার তথ্য ভাই পেয়ে প্রশ্ন যাবেন। দুইটা। প্রথমটা হচ্ছে যে চট্টগ্রামে আপনাদের ব্রাঞ্চ খুলবেন বলে কখন আশা রাখতে পারি, যেহেতু এটা সেকেন্ড ক্যাপিটাল হিসেবে আমরা প্রত্যাশা রাখতে পারি। আর দ্বিতীয় প্রশ্নটা আচ্ছা, হচ্ছে যে আমেরিকান এবং আইএলটিএস এ কোন ভাষাটা মূলত ব্যবহৃত হয়, আমেরিকান ইংলিশ নাকি ব্রিটিশ ইংলিশে আমাকে প্র্যাকটিস করতে হবে, আর এই দুইটার মিক্সড। মধ্যে তফাৎটা কোথায়? মিক্সড, দুটোর মধ্যে তফাৎ আছে কিছুটা। কিছু কিছু জায়গায় ওটা যে ফোনেটিক্স কোর্স যখন হয় তখন ওটা ডিটেলস আলোচনায় আসে। কিছুটা ডিফারেন্স আছে, খুব বেশি ডিফারেন্স আছে ব্যাপারটা এরকম না, তবে আইএলটিএস আসলে সবগুলো মিক্স থাকে। ওভাবে আইএলটিএস এর আমরা যে লিসেনিং গুলো করি ওখানে কখনো ব্রিটিশ আছে, কখনো আমেরিকান থাকে, অস্ট্রেলিয়ান থাকে, ক্যানাডিয়ান অ্যাকসেন্টও থাকে। কিছু কিছু অডিওতে তো আমরা অন্যান্য দেশের অ্যাকসেন্টও মাঝে মাঝে শুনি, তবে সাধারণত এই 4টা দেশের অ্যাকসেন্ট আমরা বেশি দেখে থাকি। অ্যাব্রোডে কি সবগুলো মিক্স ভাবে কথা বলতে হয়? আর আহ, আমরা তো বাংলায় আসলে মিক্স কথাই বলি। বাংলায় আমরা ক্যালকাটার বাংলা, বাংলাদেশি বাংলা মিক্স করে কথা বলছি না, বলছি তো। সো অ্যাব্রোডও সেম, ওদেরও অ্যাকসেন্টে চেঞ্জেস আছে, ভ্যারিয়েশন হয়, ভেরি কমন। এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। মাথায় রাখতে হবে যে নেটিভরা যে স্ট্যান্ডার্ড ইংলিশে কথা বলে সেটা আমাদের মিক্স হলেও কোনো অসুবিধা নেই, এই আর কি। আর ভাই দ্বিতীয় প্রশ্নটা আর কি, ওই যে আপনাদের ব্রাঞ্চ চট্টগ্রামে খোলার কোনো সম্ভাবনা আছে কিনা এটা তো আশা আসলে আল্লাহ রাখতে তাআলা পারি? ভালো জানেন। আমাদের তো ইচ্ছে হয় করি আমরা, কিন্তু সেরকম ইফ উই গেট কোয়ালিফাইড পিপল দেন ডেফিনেটলি উইল ট্রাই। আল্লাহ তাহলে ভালো ভাই জানেন। অনলাইনে যদি ভর্তি হই, ওই প্র্যাকটিসের যে বিষয়টা, এই জিনিসটা কি এনশিওর হবে?
অনলাইনে অনলাইন প্র্যাকটিস। আমরা আমরা ওটা বলেছি যে অনলাইনে যারা আমি সবসময় বলি ওইটা যে অনলাইনে তো আমরা অফলাইনে অনলাইনে সেম জিনিসই পড়াই, কিন্তু অফলাইনে বা ডে কেয়ারের সুবিধা যেটা হয় যে স্টুডেন্টরা এখানে থাকে, ওদেরকে প্র্যাকটিস না করলে তো ওরা বের হতে পারে না এখান থেকে। ওরা অ্যাসাইনমেন্ট না করলে তো ক্লাসে ঢুকতে পারবে না, সো ওদের পড়ালেখা করতেই হবে, মানে অপশন নেই। এখন অনলাইনের ক্ষেত্রে তো আসলে এখন আমরা আপনাকে ওভাবে ধরে রাখতে পারছি না। আমরা আপনাকে পড়া দিতে পারি, আপনাকে ঝাড়ি মারতে পারি, আপনাকে মাঝে মাঝে বলতে পারি আপনি পড়ছেন না কেন, কিন্তু পড়বেন কি না এটা তো পুরোটা আসলে আপনার হাতে। আমরা চেষ্টা করি সবাইকে আহ, সব ধরনের প্র্যাকটিস ম্যাটেরিয়ালসও দিয়ে দেওয়া হয়, এখন প্র্যাকটিস করবেন কিনা সেটা তো স্টুডেন্টের হাতে থাকে। এই জন্য যারা আমি মনে করি যে অনলাইনে যারা মানে সেলফ কনসিয়াস যারা, তারা অনলাইনে করতে পারেন, অসুবিধা নেই। বাট যাদের মনে হয় যে না আমার নিজের পড়ালেখা স্যার হয় না, তাদের জন্য ডে কেয়ার কুড বি দ্য বেস্ট অপশন। কারণ সময় একবার কোর্স করে যদি দেখা যায় যে আউটপুট আসছে না, তখন আসলে হতাশা চলে আসে। এই জন্য তখন মানুষ আসলে নিজের ভুল তো আর ধরে না। সে তো আর এটা বলে না যে আমি পড়ি নাই বলে আমার খারাপ হচ্ছে, এটা বলবে না। সে বলবে আমি তো কোর্স করলাম কিন্তু হয় না তো কাজ। কারণ কোর্স যে করেছি আমরা, সাথে সাথে তো চর্চা যে করার কথা ছিল সেটা কিন্তু তারা ভুলে যায়। তো এই জন্য তাদের জন্য ডে কেয়ার কুড বি দ্য বেস্ট অপশন। একজন একটা প্রশ্ন করেছে, তার জি। প্রশ্নটা আসলে আজকের আমাদের যে আয়োজন তার আয়োজনের সাথে একেবারে রিলেভেন্ট। কারণ আজকে আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল যে আমরা নিজেরা নিজেরা কিভাবে আইএলটিএস এর প্রিপারেশন নিব এবং কিভাবে আইএলটিএস এ ভালো করব। উনি এই আচ্ছা। প্রশ্নটাই করেছেন যে ভাইয়া নিজে নিজে আইএলটিএস প্রস্তুতি নেওয়া কি সম্ভব, সেক্ষেত্রে প্রথম থেকে কিভাবে শুরু করতে পারি? আহ, আমি আসলে এক্ষেত্রে নিরাশ করব না, বলবো যে নিজে নিজে নেওয়া সম্ভব। তবে নিজে নিজে নিতে গেলে কয়েকটা প্রবলেম আছে। একটা হলো যে আহ, হতাশ হয়ে যাওয়ার চান্স থাকবে একটা সময় গিয়ে, চাপ থাকবে না, পড়ালেখা কেউ চাপ দেবে না। সো নিজে নিজে আসলে কনসিস্টেন্টলি কতদিন পড়ালেখা করা যায়। ল্যাঙ্গুয়েজ আসলে একা একা শেখা যায় না কখনো। ল্যাঙ্গুয়েজ জিনিসটা আসলে এরকম যেটা গ্রুপে শিখতে হয়। ভাষা কখনো সেলফ স্টাডি করে শেখা যায় না। ভাষা আরেকজনের সাথে শেয়ার করতে হয়, প্র্যাকটিস করতে হয়, কথা বলতে হয়, মিস্টেক গুলো শেয়ার করে সলিউশন করতে হয়। সো একা একা শিখে যদি আমাদের শিখতে 5-6 বছর লাগে, সেটা গ্রুপে স্টাডি করে হয়তো 5-6 মাসে আমরা শিখে যেতে পারবো। কারণ একা শেখার মধ্যে আহ, কখনো মানুষ খুব বেশি কনসিস্টেন্ট থাকে বলে আমার মনে হয়, আমার অভিজ্ঞতা যেটা বলে আর কি। এই জন্য হতাশা চলে আসে অনেক সময়। হয়তো প্রথম 1 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন আমরা শিখছি, তারপরে দেখা গেল আর পড়ার ইচ্ছা হলো না, পারছি না, বাদ দিয়ে দিলাম। আবার পড়তে ইচ্ছে করলো পড়লাম, আবার ইচ্ছে করলো না পড়লাম না। এই যে ইনকনসিস্টেন্সিটা থাকে, এটা কারণে খুব ক্ষতি হয়। এই জন্য একা যদি করতে চান তাহলে স্ট্র্যাটেজি বলবো যে আগে বেসিক ইংলিশটা ঠিক করে শিখে নেন। তারপর আপনি আইএলটিএস এর একটা করে মডিউল স্টার্ট করেন নিজে থেকে। লিসেনিং হতে পারে, সেটা স্পিকিং হতে পারে, রিডিং হতে পারে, রাইটিং হতে পারে। আহ, তবে এই পদ্ধতিটা বেশ রিস্কি। কারণ হচ্ছে যে যারা আইএলটিএস পরীক্ষা দিয়েছে তারা তো আসলে এই জায়গাটাতে অভিজ্ঞ, তাদের কাছে স্ট্র্যাটেজি গুলো আছে, তাদের কাছে তো পরিকল্পনা গুলো আছে। সো কোনো একটা জায়গায় কোর্স করে ফেলতে পারলে তারপরে যদি সেলফ স্টাডি করা যায়, আমার কাছে মনে হয় সেটা বেশি ভালো। তাতে আহ মানে কি বলবো এটাকে, যে পথ থেকে সরে যাওয়ার চান্সেস কম থাকবে, হতাশ হওয়ার চান্স কম থাকবে, সাকসেসফুল হওয়ার চান্স বেড়ে যাবে, এই আর কি। জি। থ্যাংক ইউ। আলবাব ভাই আবারও হাত তুলেছেন, জি প্রশ্ন করেন। আচ্ছা ভাই, আইএলটিএস এর যে বইগুলো আছে আপনার, আহ, যে বইগুলা 15-20টা বই দেওয়া হয়, ওইগুলা কিভাবে মানে আমি এখন আর কি ইঞ্জিনিয়ারিং এডমিশন ক্যান্ডিডেট এখন ভাই, আচ্ছা। মানে মানে ইঞ্জিনিয়ারিং এডমিশন ক্যান্ডিডেট, এখন আমি এডমিশন দিব। আবার আইএলটিএস এরও মানে প্ল্যান আছে যে আমি আমার মানে বাসায় বইগুলো আছে, কিভাবে এই বইগুলো আর কি পড়বো এখনো মানে অ্যাডমিশন বই। টেস্ট যেহেতু আছে, আমার মনে হয় অ্যাডমিশন টেস্ট আগে শেষ করা দরকার এই মুহূর্তে। একই সাথে আয়ার্স করার কোনো যৌক্তিকতা নেই, করাটা ঠিক হবে না, ক্ষতি হওয়ার চান্স থাকবে। আর 2 নম্বর হলো যে কেমব্রিজে যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো কিভাবে প্র্যাকটিস করতে হয়। আহ, সেটার জন্য নিয়ম হলো যে ইউটিউবে গিয়ে ভিডিও দেখা, যে কোন জিনিসটা কিভাবে কাজ করে, এটা একটা পদ্ধতি হতে পারে। আর একটা হতে পারে যে যারা আইএলটিএস পরীক্ষা দিয়েছে এরকম কারোর সাথে একটু কথা বলা, যে ভাইয়া আপনি কিভাবে শুরু করেছিলেন, একটু আধা ঘন্টা বা 1 ঘন্টা তার সাথে বসে আলোচনা করলে সে হয়তো বই ধরায় দেখায় দেবে যে এই আপনি প্রথমে এই লিসেনিংটা শুরু করেন, তারপর এটা শুরু করেন, রিডিংটা পড়েন, কোথাও পড়তে গিয়ে কোথাও ভুল হলে সেটা কারেকশন করেন। তো সরাসরি যারা পরীক্ষা দিয়েছে তাদের কারো কাছ থেকে একটু পরামর্শ নিলে অনেক সমস্যা থেকে সেভ থাকা যাবে। মানে নিজে নিজে শিখতে যেটা 5 মাস লাগবে, কারোর সাথে আলোচনা করার মাধ্যমে সেটা 5 দিনে শেখা সম্ভব। রাইট। সো এই জন্য কারোর সাথে পরামর্শ নেওয়াটা বেটার। আর 3 নম্বর হলো যে উম, কোনো একটা জায়গায় কোর্স করে ফেলতে পারলে স্ট্র্যাটেজি গুলো শেখা যায়।
মানে এই জিনিসগুলো আসলে কিভাবে বলবো, মানে আমি আসলে এখন কাউকে খুব একটা সেলফ স্টাডি করতে এনকারেজ করি না ইদানিং। ইদানিং না, বেশ কয়েক বছর ধরেই। কারণ আমি অনেক এরকম এর আগে বলেছি, কিন্তু তারা দেখা গেছে যে তারা আইএলটিএস করতে করতে 8-10 বছর লাগিয়ে দিচ্ছে, 5-6 বছর লাগিয়ে দিচ্ছে, 3-4 বছর লাগাচ্ছে, এবং তাদের কোনো খোঁজ খবর নেই। একটা সময় তারা হতাশ হয়ে যাচ্ছে, এক সময় এসে বলছে তারা খুব কঠিন। তো এগুলো কেন বলে? কারণ তারা সঠিক স্ট্র্যাটেজিতে পড়ে নাই, যার কারণে তাদের কাছে এটা কঠিন মনে হচ্ছে। যেমন বেসিক ইংলিশ না থাকলে আইএলটিএস করাটা খুব কঠিন লাগবে, মানে যাদের ফাউন্ডেশন ইংলিশটা ভালো তাদের জন্য কিন্তু আইএলটিএস বেশ সহজ মনে হয়। সেরকম কিছু ইন্টারনাল স্ট্র্যাটেজি আছে যেগুলো আসলে শিখে নিতে হয়। এটা অভিজ্ঞদের কাছ থেকে শিখে নিতে পারলেই বেটার হয়, তাই টাইম অনেক সেভ হবে, হতাশ হওয়ার চান্স কমে যাবে। এটা হলো পরামর্শ। আহ, নূর ইসলাম ভাই দুইবার প্রশ্ন করার পরেও আবার হাত তুলেছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নিই। ক্যামব্রিজের বইগুলোর ফন্ট খুবই ছোট, যা পড়তে সমস্যা হয়, সলিউশন আছে? আর দ্বিতীয়ত, ভোকাবুলারির জন্য প্যারাগ্রাফ বেসড ভোকাবুলারি ভালো নাকি টপিক ওয়াইজ কিছু ভোকাবুলারি ভালো? দুটোই ভালো, আমাদেরকে দুটোই করতে হবে। প্যারাগ্রাফ ওয়াইজও করতে হয়, আবার টপিক ওয়াইজও করতে হয়, দুটোতেই আমাদেরকে যেতে হবে। আর কি বলেন, কেমব্রিজের যে ফন্ট গুলো ছোট, এটা মনে হয় তাহলে ভালো ফন্ট যেগুলো একটু বড় বই, ওটা নীলক্ষেতে পাওয়া যেতে পারে, ব্রিটিশ কাউন্সিলেও যেতে পারেন আপনারা, ফুলার রোডে। ওখানেও বড় বড় বই আছে, একটু টাকা পয়সা খরচ বেশি হবে, ফন্ট বড়, বইয়ের সাইজ বড়, ওখান থেকে কিনে নিতে পারেন। থ্যাংক ইউ। জি, নূর ইসলাম ভাই আবারও প্রশ্ন করার জন্য হাত তুলেছেন। জি। ভাইয়া ওই 2020 সালে আমি ক্যামব্রিজের এক্সেট বই পুরস্কার পাইছিলাম, যদি ওইগুলো খুব বেশি পড়া হয় না। এখন আমি যদি এক্সেট প্রিপারেশন শুরু করি, ওইগুলোকে যথেষ্ট কিনা নাকি আপডেটেবল বইটা আমার নেওয়া প্রয়োজন? মানে প্র্যাকটিসের জন্য যত বেশি পারা যায় বই পড়লে ভালো হয়। কেমব্রিজে তো বোধহয় এখন 19 পর্যন্ত আছে, তো প্র্যাকটিস করলে তো ভালো, যত করবো তত ভালো আসবে। আচ্ছা। আচ্ছা, আমাদের এখানে অনেক ভাইরাই আছেন, দু একজন ভাই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করছেন। যারা প্রশ্ন জি। করেছেন এবং যারা চ্যাটে প্রশ্ন করছেন সবাইকে ধন্যবাদ। এর বাইরে আপনারাও বাকিরা যারা চুপচাপ আছেন শুনছেন, সবাই প্রশ্ন করতে পারেন। আজকে যেহেতু ভাইকে পেয়েছেন, আয়াস সংক্রান্ত, প্রস্তুতি সংক্রান্ত, ম্যাটেরিয়াল সংক্রান্ত যারা প্রশ্ন করা দরকার, আপনি একটু প্রশ্ন করেন। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সেশন এখানে ক্লোজ করে দেবো, কারণ নতুন কেউ প্রশ্ন করছেন না। আর কারো প্রশ্ন ভাইয়ের আছে? সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, কি আপনার সম্পর্কে? পড়াশোনা, নাইম ভাইয়ের সম্পর্কে আর কি, পড়াশোনা, আচ্ছা, গ্রামের নাইম বাড়ি ভাই। কোথায়, পরিচয় জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমার নাম হলো নাইম হোসেন, আর আমি তো ঢাকাতে এখন আছি, টেক পার্ক একটা প্রতিষ্ঠান, ওখানে কাজ করি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছি। এই তো। আর ইংরেজি সফটওয়্যার ফার্ম হচ্ছে একটা, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আছে একটা, এগুলোর সাথে আছে। পড়ালেখা করেছি রুয়েটে, ট্রিপলিতে। জি। থ্যাংক ইউ। ভাইয়ের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি পাবনাতে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে পড়াশোনা করছি, L2T1A। এখন থেকে যদি প্রস্তুতি শুরু করি তাহলে কিভাবে করলে আমার জন্য বেটার হয়? ফ্রি অফ কস্ট, ফাইনাল ইয়ারে গিয়ে প্রফেশনাল কোর্স করব আর কি। কি বললেন আবার? উনি ফাইনাল ইয়ারে গিয়ে প্রফেশনাল কোর্স করবেন, কিন্তু এখন উনি চাচ্ছেন ফ্রি অফ কস্ট কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। ও, ফ্রি অফ কস্ট যে বললাম, যে আগে বেসিক ইংলিশ শিখে নিতে হবে, মানে গ্রামার, ভোকাবুলারি, ফনেটিক্স এগুলো শিখতে হবে, তারপরে আইএলটিএসটা শুরু করতে হবে, এই। ওকে। আচ্ছা, নতুন দুজন হাত তুলেছেন, তার মধ্যে একজন হলো, চলে গেলেন হাত তুলে। রাকিবুল ইসলাম ভাই তো মনে হয় আগেও ই করেছেন। শাওন, শাওন ভাই শুনতে পাচ্ছেন? শাওন ভাই শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমরা যারা আসলে কোর্স শেষ করেছি আর কি, তারা মানে কনসিস্টেন্সিটা কিভাবে ধরে রাখবো প্র্যাকটিসের ক্ষেত্রে? এটা $1,000,000 কোয়েশ্চেন আর কি, কিভাবে কনসিস্টেন্সি ধরে রাখা যায়। কনসিস্টেন্সি ধরে রাখার তো উত্তর হচ্ছে, নাম্বার ওয়ান হলো আহ, আপনার টার্গেটটা সবসময় মাথায় রাখা, যে আপনি কেন আসলে কোর্স করতে এসেছিলেন বা আইএলটিএস করছেন। এটা একটা, টার্গেটটাকে মাথায় রাখা। 2 নম্বর হলো আপনি আহ, পরীক্ষার ডেট নিয়ে নেওয়া, এটা খুব জরুরি। নিয়ে নিলে দেখা যায় পড়ালেখার সাথে কানেক্টিভিটি থাকে। পরীক্ষার ডেট না নিলে আসলে আসলে মনে হয় যে দিব দিব করতে করতে দেখা যায় মাসের পর মাস চলে যায়। আর 3 নম্বর পদ্ধতি হতে পারে কোনো সেন্টারের সাথে কানেক্টেড থাকা, একটু প্রেশার থাকতে পারে, সেখানে চাপ থাকতে পারে, কিংবা কোনো একটা জায়গায় মডেল টেস্ট দিতে থাকা, সবসময় মক টেস্ট গুলো দেওয়া।
এগুলো দিলেও কনসিস্টেন্সি ধরে রাখা যায়। তবে ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি, এটা নিজের ব্যাপার। আমি আসলে কতটা সিরিয়াস তার উপর ডিপেন্ড করবে আমি কতটা কনসিস্টেন্ট থাকবো আসলে। দ্যাটস রাইট, আমাদের প্রয়োজনটা আসলে অনুভব করতে হবে যে আমার হাতে হুম। সময় আছে কিনা, আমি কত তাড়াতাড়ি কত কিছু করব। আমি একটা প্রশ্ন করি না, নাইম ভাইকে সবাই হুম। যেহেতু করছে, স্পিকিং নিয়ে কথা বলার সময় আপনি থার্ড পার্টে বলেছেন যে থার্ড পার্টের অ্যান্সার গুলো 30 to 45 সেকেন্ড এর মধ্যে শেষ করতে, বা এরকম হয়। পার্ট 1 এবং পার্ট 2 এর ক্ষেত্রে, সরি পার্ট 2 তো আমরা জানি 2 মিনিট হয়, পার্ট 1 এর ক্ষেত্রে আসলে অ্যাভারেজ কত সেকেন্ড হতে পারে? কারণ বিভিন্ন আচ্ছা, ওয়েবসাইটে আমি দুই রকমের দেখেছি, তথ্য দেখেছি। কেউ বলে 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে শেষ করতে, কেউ বলে 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে শেষ করতে। এগুলো আসলে কোনো ফিক্সড টাইমিং নাই, তবে সাধারণত পার্ট 1-এ 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, বেশি বড় তো হয় না। আচ্ছা। 2টা থেকে 4টা বাক্য বলতে কতক্ষণ লাগে? খুব হুম বেশি সময় লাগে না। হুম সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কারণ কেউ আছে যে সে খুব ফ্লুয়েন্ট, মানে তার মধ্যে খুব বেশি জড়তা কাজ করে না, সে অল্প সময়ে শেষ করতে পারে। আবার হুম একই কথা অন্যজনের হয়তো বলতে একটু বেশি সময় লাগছে, সে কথার মধ্যে হয়তো আউ করছে, হুম হুম ভুলে হুম যাচ্ছে। সো ইট হুম। ডিপেন্ডস অ্যাকচুয়ালি। সো অ্যান্সারের লেন্থ হচ্ছে 2টা থেকে 4টা বা 5টা বাক্য পার্ট 1-এর ক্ষেত্রে। সো ওইটুকু বলতে আসলে যতটুকু সময় লাগে, সময় লাগে। ইট ভ্যারিজ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। রাকিবুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? আগেও একজন রাকিবুল, জি রাকিবুল প্রশ্ন করেছেন, আপনি কি সেই রাকিবুল? জি আমি হচ্ছে কোশ্চেন ছিল নাইম ভাই কি আসলে নাইম ভাই কাজটা আমি করতে পারবো কিনা। আমি হচ্ছে আগে একটা অনলাইন কোর্স করছিলাম, কিন্তু এটা মকসিদুল স্যার নিছিলেন। তো আমি চাচ্ছিলাম নাইম ভাই একটা অনলাইন কোর্স করতে। এখন কি যদি ক্লাস করতে চাই এখন নাইম ভাই ক্লাস নেবেন এটা জানতে চাচ্ছিলাম কি। না, আমি অনলাইনে ক্লাস নেই না, আমি ওই যে ডে কেয়ারে ক্লাস নেই, অফলাইনে নেই। অনলাইনে আসলে সময় হয় না ওভাবে, নেওয়া থ্যাংক হয় না। ইউ, থ্যাংক ইউ রাকিবুল ইসলাম ভাই। আচ্ছা, পারভেজ ভাই, পারভেজ মোশাররফ ভাই। ভাই আমার প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে বেসিক ইংলিশ তো আমি মোটামুটি পারি, কিন্তু এখন হচ্ছে যে আমার কাছে সময় নাই ভর্তি হওয়ার জন্য, আমি যেহেতু থার্ড ইয়ারে পড়ি। তো আমি আসলে মানে এই আইএলটিএস এর জন্য কোন মডিউলটা আগে শুরু করতে পারি, মানে নিজে নিজে পড়ার জন্য? যদি বেসিক ইংলিশ ভালো থাকে তাহলে তো বলবো যে রিডিং আর স্পিকিং শুরু করা যেতে পারে। এখন এটা আসলে ডিপেন্ড করে, কেউ মানে এগুলো আসলে এভাবে ফিক্স করে বলার তো কিছু নাই। একদিন হয়তো স্পিকিং রিডিং, আর একদিন হয়তো লিসেনিং, রাইটিং। যদি বেসিক ইংলিশ ভালো থাকে তাহলে এইভাবে করা যেতে পারে। এটা নিজের আসলে নিজের ইচ্ছা মতো করাটাই ভালো, নিজের যেটা করতে ভালো লাগে সেটা, যেটা সহজ মনে হয়, যেটা যেটা যেটাতে সহজ আপনি মনে হয়। ভয় পাবেন না, শুরুতেই ভয় পেয়ে গেলেই আবার প্রস্তুতি মুশকিল শেষ হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ নাইম ভাই। এমডি মুজাদ্দি আলফ সিন ভাই, নামটা পড়তে একটু কষ্ট হলো, সরি, আলফিসিনে, ওটা হ্যাঁ ভালো জি। হয় না। আসসালামু মুজাদ্দিদ আলাইকুম। আলফিসিন, হ্যাঁ। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি। জি, আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্নটা হচ্ছিল যে আমি আমার বাড়ির বাসার পাশ থেকে এটা ওইখানে একটা, আমার বাসা হচ্ছে সিলেট, আমার পড়াশোনা হচ্ছে ঢাকায়। তো আমি আমার বাসার পাশের থেকে একটা সেন্টার থেকে আমি বেসিক এগুলো শেষ করেছি। তো বেসিক শেষ করার পরে আমি এখন আইএলটিএস এর জন্য মোটামুটি প্রিপারেশন নিচ্ছি। তো মাঝে আচ্ছা, মধ্যে আমি আপনার, যে মাঝে মধ্যে আমি আপনার পেজ ঘাটাঘাটি করি। তো আমি চাচ্ছি আর কি আপনার মানে ঢাকায় আপনার প্রতিষ্ঠানে ভর্তি হতে। জি। আমি ওই যে নাম্বার দিয়েছি দেখেন, চ্যাট বক্সে নাম্বার দেওয়া আছে, পেজের লিংক দেওয়া আছে, ওখানে যোগাযোগ করলে জি, দেখুন হবে। আচ্ছা। আর একটা কথা হচ্ছে যে মানে আমি এখন একটা সিরিজ পড়তেছি, এটা ইংলিশে, যে আপনার একটা বই আছে না, বিফোর দ্য কফি গেটস কোল্ড, ওই সিরিজটা পড়তেছি। তো ওখানে মোটামুটি পড়ার পর বুঝি, কিন্তু ওই যে মাঝে মধ্যে অ্যাডভান্স ফ্রেজ গুলো আসে, তো ওগুলো আর কি বুঝি না। তো এগুলোর সমাধান একটু। কিছু কিছু জিনিস যদি না জানা যায় ওটা নিয়ে অসুবিধা নেই, ওটা খুঁজে বের করে অর্থটা দেখে নিতে হবে গুগল থেকে। কিছু জিনিস আসলে এরকম থাকবে যেগুলোর অর্থ হয়তো আমরা জানবো না, স্বাভাবিক। কিন্তু গেস করতে হবে, এই আর কি। আর শিখে নিতে হবে, ওগুলো নোট রাখতে হবে, একটা ডায়েরি মেনটেন করতে পারলে ভালো হয়, যেখানে এরকম আননোন শব্দগুলো আমরা প্রতিদিন একটু টুকে রাখবো। আবার আজকে যদি 10টা আননোন শব্দ থাকে, পরের দিন গিয়ে আবার সেই 10টা শব্দ একটু রিভিশন দেওয়া দরকার। তারপর আবার ওই দিনে গিয়ে আবার নতুন কিছু শব্দ আমরা কালেক্ট করলাম হয়তো। রিভিশন প্লাস নিউ ওয়ার্ড কালেকশন, এই দুটো জিনিস আমাদের করতে থাকতে হবে, এবং সেটা খুব ধারাবাহিক ভাবে, তাহলে ভোকাবুলারি ডেভেলপ করা যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। থ্যাংক থ্যাংক ইউ। ইউ নাইম ভাই। আমরা খুব কাছাকাছি চলে এসেছি শেষের দিকে, আমরা আর একটা প্রশ্ন নিব, বা সর্বোচ্চ দুইটা নেওয়া যাবে। বাসার ময়মনসিং SRDI। আসসালামু আলাইকুম। আমি মূলত আসলে চাকরিজীবী, আসলে এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড।
এখন আমাদের চাকরিজীবীদের জন্য মানে আইএলটিএস প্রিপারেশনের কোনো ভাইয়ার কোনো কোর্স ইয়ে আছে কিনা? ভাইয়া যেগুলো দেখলাম সব তো ডে কেয়ার, যে এত মানে টাইমিং তো অনলাইনে আছে, অনলাইনে কোর্স আছে, অনলাইনে করা যাবে। অনলাইন করা যায় না? এমনিতে আমি অবশ্য ঢাকায় পোস্টিং নিব, মাসখানেক আমার ঢাকা হয়তো চলে যাব, আমি আচ্ছা, সরাসরি এই সুযোগ আছে কিনা? সরাসরিও আমার হেড সুযোগ অফিস। আছে। জি, সরাসরিও সুযোগ আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি হলো আহ, আহ, কি চারটা মডিউল নিয়ে কথা বলার সময় লিসেনিং এর সময় বলেছিলেন যে লিসেনিং এর জন্য কিছু চ্যানেল সাজেস্ট করবেন, ওয়েবসাইট সাজেস্ট করবেন, ওটা ও অনেকে। আচ্ছা, লিসেনিং, জি জি, আমি আমি দিয়ে দিচ্ছি এখনই, জি জি, সরি। আর আরেকজন প্রশ্ন করেছেন যে পডকাস্ট ডকুমেন্টারি দেখার ক্ষেত্রে এশিয়ান রিজিয়নের মানুষের কথা স্পষ্ট বোঝা যায়, কিন্তু ব্রিটেন আমেরিকা হলে ধরতে পারি না, সমাধান কি? অনেক সময় সাবটাইটেল দিলেও কথা বুঝে ওঠার আগেই সাবটাইটেল চলে যায়, এক্ষেত্রে একটা সাজেশন দিলে ভালো হয়। অনেক বড়। এটা প্রথম দিকে মনে হয় এরকম যে আমরা শুরুতে কথা শুনে বুঝতে পারছি না, কিন্তু এটা টানা কিছুদিন চর্চা করলে দেখা যাবে যে আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি বাড়বে। এটা একদিনে আসলে হয় না। আপনি যদি বিবিসি বা আমেরিকান ইংলিশ বা ব্রিটিশ ইংলিশ যদি শুনে বুঝতে চান, তাহলে অন্তত 10 থেকে 15টা দিন ধৈর্য ধরে রেগুলার শুনতে থাকতে হবে, এবং এমন টপিক শুনবেন যেগুলোর ব্যাপারে আপনার নলেজ আছে। একেবারেই আননোন টপিক আপনি শুনে বুঝতে চাইলে দেখা যাবে যে আপনি বুঝতে পারবেন না। এটা খুবই কমন একটা ব্যাপার। আর দ্বিতীয় একটা অপশন হতে পারে যে ফনেটিক্স কোর্স করা। ফনেটিক্স কোর্স গুলো খুব শর্ট হয়, 10টা 15টা ক্লাস থাকে। এটা একবার শিখে নিতে পারলে দেখা যাবে যে আপনার স্পিকিং এও এটা দারুণভাবে ইম্প্যাক্ট ফেলবে, একই সাথে লিসেনিং এ তো কথাই নেই, অনেক অনেক হেল্প করে। জি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হলো চ্যাটেও আর কোনো নতুন প্রশ্ন দেখতে পাচ্ছি না, আর কারো জি জি, হাতও রেইজ দেখতে পাচ্ছি না। জি জি। আলহামদুলিল্লাহ, আমাদের সেশনটা চমৎকারভাবে শেষ হয়েছে। নাইম ভাইকে ধন্যবাদ, চারটা মডেল নিয়ে ডিটেলসে কথা বলেছেন এবং চমৎকারভাবে আহ, প্রশ্নগুলো উত্তর দিয়েছেন, এবং এই সেশনটা অনেক ভালোভাবে উনি মেনটেন করেছেন। আহ, সবাইকে, অনেকে একটা প্রশ্ন করেছেন যে কিভাবে আসলে কন্টিনিউ করব, স্পিড ধরে রাখবো। ভাই আমরা তো সবাই উম্মার আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন এসেছে, আমরা একটু নিয়ে নিব, 3 মিনিট যেহেতু আছে। নাইম ভাই জি জি। একজন বলেছেন যে মাই এক্সাম অন May 8th, আই এম অ্যাফ্রেড অ্যাবাউট রিডিং মডিউল, আই ক্যান নট কমপ্লিট 3 passages উইদিন 1 hour, I had to read whole passage to answer, which process I need to apply for reading module? রিডিং এ টাইমিং এ যাদের সমস্যা হয়, আমি তাদেরকে সবসময় বলি যে আপনি প্র্যাকটিসের পরিমাণটা বাড়ায় দেন। আপনি আহ, একদিনে যদি 2 ঘন্টা রিডিং পড়েন, তাহলে যখন দেখছেন যে আমার খুব দ্রুত ডেভেলপ করা দরকার, তখন 2 ঘন্টার জায়গায় 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন রিডিং পড়েন। তখন দুটো কাজ হয়, রিডিং দ্রুত পড়লে মানে সময় বাড়ায় দিলে দুটো বেনিফিট পাওয়া যায়। একটা হলো যে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটিটা বাড়ে, সাথে সাথে স্পিডও বাড়তে থাকে। তখন দেখবেন যে আপনি প্রতিদিন 2 ঘন্টার জায়গায় যখন 4 ঘন্টা বা 5 ঘন্টা রিডিং পড়বেন, তখন অটোমেটিক্যালি আপনার স্পিড কমে মানে বেড়ে যাবে, এবং আপনি টাইমের মধ্যে সলভ করতে পারবেন। এটা হলো সবচেয়ে ন্যাচারাল সলিউশন। যেহেতু সময় আপনার কম, নতুন কোনো সলিউশন না ফলো করাটাই ভালো, মানে পদ্ধতি, সময় যেহেতু কম। আর এছাড়া তো স্ক্যানিং এগুলো অনেক পদ্ধতি, স্কিমিং আছে, স্ক্যানিং আছে, এসব তো আহ, মানে প্রচলিত পদ্ধতি, এগুলো তো অবশ্যই ফলো করেন হয়তোবা। তবে সময় বেশি দিয়ে পড়তে পারলেই দ্যাট কুড ওয়ার্ক দ্য বেস্ট। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আর প্রশ্ন নিতে পারছি না, শেষের দিকে চলে এসেছে। আর নাইম ভাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আহ অনেক ধৈর্য নিয়ে উনি প্রশ্নের উত্তর দিচ্ছেন। শেষের দিকে এখন দেখা যাচ্ছে যে ওনার ওনার চেহারার মধ্যে ক্লান্তি চলে এসেছে, এতক্ষণ যাবত একটা সেশন নেওয়া, থ্যাংক ইউ, প্রশ্ন উত্তর দেওয়া। থ্যাংক ইউ ভেরি অনেক মাচ। অনেক ধন্যবাদ, এতটা ধৈর্য নিয়ে সময় দিয়েছেন। সবাইকে একটা কথা বলে শেষ করছি, আমরা সবাই আহ উম্মার জন্য কাজ করার চেষ্টা করছি। দিন শেষে আমাদের নিয়ত হলো আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির জন্য কাজ করা। যদি আপনি মনে করেন যে আপনার আয়াত দেওয়াটা, ভালো করাটা এই আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজন হবে, উম্মার জন্য কাজ করার জন্য প্রয়োজন হবে, মুসলমানদের সেই হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য প্রয়োজন হবে, তাহলে কখনোই আপনার ভিতরে স্পিরিট কমে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে স্পিরিট ধরে রাখার, উম্মার জন্য কাজ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, ওখানে আমরা আমাদের ডক্টর স্পিকিং ক্লাবের লিংক দিয়ে দেবো ইনশাল্লাহ জয়েন করার জন্য। সে পর্যন্ত ভালো থাকেন, সবাই চর্চা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম থ্যাংক ইউ সালাম ভেরি মাচ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাযাকাল্লাহ খাইরান।